হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি উচ্চতর গণিতের অধ্যায় ৭ অসীম ধারার দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওটা কমপ্লিট করলে অসীম ধারার যত বেসিক আছে ইনশাল্লাহ সবকিছু কভার হয়ে যাবে। গত ক্লাসে আমি অসীম ধারা, সসীম ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা সম্পর্কে অল্প কিছু কথা বলেছিলাম, মানে বেসিক একেবারে আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করে দিই। প্রথমেই অসীম ধারা কি বোঝাই যাচ্ছে, এটা এমন একটা ধারা যেই ধারায় পদের সংখ্যা হলো অসীম সংখ্যক, মানে তুমি গুণে শেষ করতে পারবে না, এটা চলতে থাকবে তো চলতেই থাকবেও, ইনফিনিটি সংখ্যক রাশি অথবা পদ থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো বাস্তব সংখ্যার একটা অনুক্রম, মানে কি বাস্তব সংখ্যাগুলো তুমি পর সাজাইতেছো, মনে করো, হ্যাঁ, 1+2+3+4 এরকমও হইতে পারে। দেখো, এখানে কিন্তু বাস্তব সংখ্যা বলছে, ক্রমিক সংখ্যা না। যদি বলতো যে ক্রমিক সংখ্যার একটা অনুক্রম, তখন কিন্তু তোমার লেখা লাগতো 1+2+3+4, বাট বাস্তব সংখ্যা বলতে বুঝাইতেছে এখানে আমার পূর্ণ সংখ্যাও হবে, দশমিক সংখ্যাও হবে, ঠিক আছে, সবকিছু হবে। মানে শুধু 1 হবে 2 হবে এমন না, এখানে তুমি 1.1ও বসাইতে পারবা, যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারবা, ঠিক আছে। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, আর কি কি আছে, সবকিছুই হলে গিয়ে বাস্তব সংখ্যার উপসেট। এগুলো মেবি তোমরা জেনারেল ম্যাথের প্রথম অধ্যায় কিছু কিছু পড়ে আসছো। যাই হোক, দেখো কি বলা আছে এখানে, বাস্তব সংখ্যার একটি অনুক্রম আচ্ছা, U1 U2 U3 ডট 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 UN, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি লেখা দেখতে পাইতেছো স্পষ্ট? লেখা যদি দেখতে না পাও, এগুলো কিন্তু সব বইয়ের লাইন, ঠিক আছে। তোমাদের সামনে বই বাইর করো, বইয়ের এই যে অসীম ধারা পার্টে যাও, এখানে মানে এই সব কিছু বইয়ের, আমি এক্সট্রা নিজে কিছু বানাই দেইনি। যাই হোক, তো এই অসীম ধারা যেহেতু এটা আজীবন চলতে থাকে, কোনো শেষ নাই, তাহলে এর কিন্তু যে সমষ্টি তুমি কি বের করতে পারবা বলো? আমাদের প্রথমে মনে হইতে পারে যে অসীম ধারার সমষ্টি বের করা যায় না, কথাটা পুরোপুরি সত্য না। কিছু কিছু শর্ত যদি তুমি প্রয়োগ করো, তাহলে অসীম ধারার যে সমষ্টি সেটা খুব চমৎকারভাবে বের করা যায়, ঠিক আছে। আচ্ছা, অসীম ধারার যে সমষ্টিটা হবে, এটার তাহলে স্পেশাল নাম হবে অসীমতক সমষ্টি। কিন্তু অসীমতক সমষ্টি ছাড়াও এক ধরনের সমষ্টি আছে, সেটা হলো আংশিক সমষ্টি। ধরো আমি তোমার একটা ধারা আগে লেখি, ঠিক আছে, তারপরে বলতেছি। এই যে মনে করো 1+3+5+7, এটা কিন্তু একটা সমান্তর ধারা। কিভাবে বুঝলাম? কারণ পাশাপাশি দুইটা পদের মধ্যে যে অন্তর সেটা কিন্তু ফিক্সড, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে এটা একটা সমান্তর ধারা। আর এইটা একটা কেমন ধারা বলো তো? 1/2+1/4+1/8, এটা কিন্তু সমান্তর ধারা না। তুমি যদি বিয়োগফল বের করো পাশাপাশি দুইটা পদের, তাহলে দেখবা এই যে প্রথম দুইটা পদ দেখতে পাইতেছো, প্রথম দুইটা পদের বিয়োগফল কিন্তু হাফ। আবার এই যে হাফ আর 1/4, এটা যদি তুমি বিয়োগফল করো, এটা কিন্তু হাফ না, অন্য একটা ভ্যালু। তার মানে কি, আমার এটা অবশ্যই সমান্তর ধারা না। তাহলে এটা একটা কেমন ধারা? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছো, এখানে পাশাপাশি দুইটা রাশি বা পদের তুমি যদি অনুপাত বের করো, ঠিক আছে, সেটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ফিক্সড। লক্ষ্য করো, হাফকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল হাফ। আবার তুমি যদি 1/4 কে হাফ দিয়ে ভাগ করো, তাহলে আমার ভাগফল কত আসে জানো কেউ? তাহলেও কিন্তু আমার ভাগফল হাফই আসে। আবার তুমি যদি 1/8 কে 1/4 দিয়ে ভাগ করো, তাহলেও কিন্তু আমার ভাগফল হাফ আসে। তার মানে আমার প্রত্যেকটা পাশাপাশি দুইটা পদের যে অন্তর, মানে সরি, যে অনুপাত, সেটা কিন্তু ফিক্সড। অর্থাৎ এই যে নিচের যে ধারাটা, এটা কিন্তু সমান্তর ধারা না, এটা হইল গুণোত্তর ধারা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি কি এইভাবে বলতে পারি যে গুণোত্তর ধারার প্রথম পদ যদি হয় এ, তাহলে দ্বিতীয় পদটা কি হবে? অবশ্যই দ্বিতীয় পদ আমি ধরলাম যে সাধারণ অনুপাতকে আমি আর দিয়ে প্রকাশ করব। কেন? কারণ অনুপাতের ইংলিশ হইল রেশিও, এই জন্য। তাহলে দেখো তো দ্বিতীয় পদটা কি এরকম হবে না, এ আর। আবার 3 নাম্বার পদটা হবে এ আর স্কোয়ার, 4 নাম্বার পদটা হবে এ আর কিউব, 5 নাম্বার পদ হবে AR⁴। একটা জিনিস লক্ষ্য করছো, যত নাম্বার পদ আর এর উপরে কিন্তু তার থেকে এক কম বসে। যেমন এটা হলো গিয়ে 5 নাম্বার পদ, গুণ না দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই হলো গিয়ে 5 নাম্বার। 5 নাম্বার পদে আর এর উপরে 4, তাহলে বলো তো n তম পদে আর এর উপরে কত বসবে? অবশ্যই n-1। বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি যে অষ্টম পদে বলো তো কত হবে? আর এর উপরে কত বসবে? 8 বসবে নাকি 7 বসবে?
এই যে ধারাটা আমি লিখছি, অবশ্যই কত বসবে? 7 বসবে। আর যদি প্রশ্ন করি যে এই যে আমি গুণোত্তর ধারাটা লিখছি, এই গুণোত্তর ধারার 100 নাম্বার পদ কত হবে বলতে পারো? 100তম পদ হবে AR⁴ এই যে টু দি পাওয়ার 99 এটা কিন্তু আর এর উপরে, ঠিক আছে, এর উপরে না। অনেকের কাছে একটু কঠিন বিষয়গুলো লাগলেও লাগতে পারে যারা আগে কখনোই করে নাই, তার জন্য একটু সহজ করে আমি বলি। উপরে যে আমি ধারাটা লিখছি, এই যে লক্ষ্য করো, এটাই কিন্তু একটা গুণোত্তর ধারা। শোনো, প্রথমে কিন্তু তোমার বুঝতে হবে যে ধারাটা কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। এখন আমি কিন্তু তোমাদেরকে গুণোত্তর ধারা পড়াইতেছি, সমান্তর ধারা কিন্তু গত ক্লাসে ভালোভাবে আমি তোমাদেরকে শিখাই দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমি প্রশ্ন করলাম এই যে ধারাটির 30তম পদ কত? ধারাটির 30তম পদ কত? ও আচ্ছা, আরেকটা কথা সম্ভবত আমি বলতে ভুলে গেছি, সেটা হইলো এই যে আমি সূত্রে এ লিখছি, এ মানে কি? এ মানে হইলো গিয়া প্রথম পদ, ঠিক আছে, প্রথম পদ। আর মানে হইলো গিয়া অনুপাত, সাধারণ অনুপাত, ঠিক আছে, সাধারণ অনুপাত। সাধারণ কেন বলতেছে? কারণ এই যে অনুপাতটা, অনুপাতটা কিন্তু ফিক্সড। তুমি দ্বিতীয় আর প্রথম পদের অনুপাত বের করো, এই যে দ্বিতীয় আর প্রথম পদের অনুপাত বের করো, তখনও যে মানটা পাবা। তুমি যদি তৃতীয় আর দ্বিতীয় পদের অনুপাত বের করো, তখনও কিন্তু সেম মানটাই পাবা। এই জন্যই বলতেছে সাধারণ অনুপাত, ঠিক আছে। আর এন এর পরিচয় কি? এন হইল গিয়া এন তম পদ, ঠিক আছে। যদি বলে যে 50তম পদ, তাহলে এন এর জায়গায় 50 বসাবা, তাহলে 50 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 49। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এই যে অঙ্কটা আমি তোমাদেরকে দিছি যে ধারাটির 30তম পদ কত, যেহেতু আচ্ছা বলো তো এখানে এর মান কত? এই প্রশ্নে এর মান কত? এই যে ধারাটা আমি দিছি, এই ধারায় প্রথম পদ কত? প্রথম পদের মান কত? 1 না? তাহলে 1 হইল গিয়া এ। এতটুকু কি বুঝছো আগে সেটা বলো। এই 1 যে এ, আর এর রেশিও কত, বা এই যে সাধারণ অনুপাত কত? তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করো, দেখো হাফকে তুমি যদি 1 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু হাফই থাকবে। তার মানে আর কত? আর এর ভ্যালু, আর এর ভ্যালু কিন্তু হাফ। আবার এন এর ভ্যালু কত? দেখো বইলে দিয়েছে 30তম পদ, তাহলে এন এর ভ্যালু কত? 30। এই পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারি অতএব 30তম পদ হবে AR⁴ সমান সমান এর জায়গায় ভ্যালু বসাও 1 ইন্টু আর এর জায়গায় ভ্যালু বসাও হাফ টু দি পাওয়ার এন এর জায়গায় কত? 30তম পদ না, তাহলে 30 -1। একটু সত্য কথা বলো তো, বুঝছো কিনা তোমরা? এখন আমি ক্যালকুলেটরে চাপে অ্যান্সারটা বের করব, বলো ক্লিয়ার কিনা। ভ্যালু আসছে 1.86 ইন্টু 10⁻⁻৯। এইটা হবে আমাদের 30তম পদ। এই যে আমি কথাটা লিখছি, এটার মানে কি জানো? এই যে ইন্টু 10⁻⁹। দেখো 10⁻৯ মানে কি? একের পরে 9টা শূন্য, অর্থাৎ এই 1.86, এই 1.86কে তুমি আসলে ভাগ দেবে এমন একটা সংখ্যা দিয়ে যেখানে একের পরে 9টা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ক্লিয়ার? এই হইলো একটা গুণোত্তর ধারার এন তম পদের সূত্র। কি? এটা কিন্তু আমাদের মুখস্থ কইরা ফালান লাগবে। মুখস্থ করবা কি? গুণোত্তর ধারার, লেখো সবাই আমার সাথে সাথে, গুণোত্তর ধারার এন তম পদ, এন তম পদ সূত্র কি? AR⁴ এন তম পদের সূত্র আমরা কিন্তু সমান্তর ধারাটা গত ক্লাসেই দেখেছিলাম। সেটা কি ছিল? সেটা ছিল A+n−1 ইন্টু ডি। এই ডি মানে কি ছিল? ডি মানে ছিল ডিফারেন্স, পাশাপাশি দুইটা পদ বা রাশির মধ্যে অন্তর বা বিয়োগফল কত সেইটা। এন মানে তো এন, আর এ মানেও প্রথম পদ, ঠিক আছে। আচ্ছা, সমান্তর ধারার সমষ্টির সূত্র আমরা গত ক্লাসে দেখাইছিলাম। আজকে তাহলে গুণোত্তর ধারার সমষ্টির একটা সূত্র আমাদের জানা লাগে, তাই তো? তাহলে লেখো গুণোত্তর ধারার সমষ্টি, গুণোত্তর ধারার সমষ্টি এর যে সূত্র সেটা হইল a ইন্টু 1 - r⁴ ডিভাইডেড বাই 1 - r। এর আরেকটা সূত্র আছে, সেটা হলো a ইন্টু r⁴ ডিভাইডেড বাই r-1। এখন আমার কথা হইলো কোন সময় আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। লক্ষ্য করো, এটা মনে রাখা
খুবই সহজ। প্রথমে কি আছে এখানে 1 আছে না, 1 মাইনাস আর, আমরা জানি আমরা যখন বিয়োগ করি সে সময় কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে পছন্দ করি। তাহলে যেহেতু এখানে 1 থেকে rn বিয়োগ করতেছে, তার মানে কি আরটা ছোট হয়তো বা, এইটাই লিখবা যে r এর মান লেস দেন 1, r এর মান লেস দেন 1। আবার এখানে দেখো rn থেকে 1 বিয়োগ করতেছে, rn যেহেতু প্রথমে লেখছে তার মানে r এর মানটা অবশ্যই 1 এর থেকে বড়, ঠিক আছে। তাহলে আর যদি 1 এর থেকে বেশি হয় তখন আমরা এই সূত্রের মাধ্যমে সমষ্টি বের করব গুণোত্তর ধারার, আর আর এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে গুণোত্তর দ্বারা সমষ্টি বের করব। আচ্ছা, এই আর এর মান বড় মানে কি তোমাদেরকে একটু জানতে ইচ্ছা করতেছে, আর এর মান বড় হইলে জিনিসটা কেমন হয়? দেখো আর মানে রেশিও, রেশিও যদি 1 এর থেকে বেশি হয়, দেখো তো তাহলে এমন না, প্রথম পদ যদি হয় তোমার 2, তাহলে দ্বিতীয় পদ অবশ্যই, যেহেতু রেশিও 1 এর থেকে বড় তার মানে তুমি দেখো প্রথম পদ a আর দ্বিতীয় পদ কি a আর না, এই আর এর ভ্যালুটা যদি 1 এর থেকে বড় হয়, 1 এর থেকে বড় কোনো সংখ্যার সাথে যদি তুমি মানে গুণ করো তাহলে গুণফলটা কি এই মানে এর থেকে বড় হবে না, বুঝতেছো? কোনো একটা সংখ্যা লক্ষ্য করো, আমি বলতেছি কোনো একটা সংখ্যার সাথে তুমি যদি 1 এর থেকে বড় এমন আরেকটা সংখ্যা গুণ করো তাহলে যে গুণফলটা হবে সেটা কিন্তু প্রথম সংখ্যার থেকে বড় হবে। যেমন তুমি মনে করো একটা সংখ্যা নেও 5, 5-এর সাথে তুমি 1.5 গুণ করো, 1 এর থেকে কিন্তু বড় 1.5, তাই না? 1.5, 5-এর সাথে 1.5 গুণ করলে গুণফল কত হয়? 7.5। তাহলে এই 7.5 কিন্তু 5-এর থেকে বড়। কিন্তু তুমি যদি আর এর মান মানে তুমি যদি 1 এর থেকে ছোট কোনো সংখ্যার সাথে গুণ করতা, ধরো 0.5 এর সাথে তুমি গুণ করতেছো, 5-এর সাথে 0.5 গুণ করলে আমার গুণফল কত আসে? 2.5। এই 2.5 কিন্তু 5-এর থেকে ছোট, বুঝতে পারছো? তাহলে তোমার আর এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তার মানে কি তোমার পদ আস্তে আস্তে যে রাশিগুলো আছে সেগুলো বড় হইতে থাকবে। আর তোমার যদি সাধারণ অনুপাত বা আর এর ভ্যালু 1 এর থেকে ছোট হয় তার মানে তোমার যে গুণোত্তর ধারাটা আছে তার রাশিগুলো আস্তে 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 ছোট হইতে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা লক্ষ্য করো, দেখো এখানে কি আছে, তাহলে আর এর ভ্যালু গ্রেটার দেন 1, তাই তো? ধরলাম আর এর ভ্যালু ধরলাম 2 বা আর এর ভ্যালু ধরলাম 3, ঠিক আছে। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 প্লাস তৃতীয় পদ আবার কত? এ আর স্কোয়ার, এ আর স্কোয়ার, তাই তো? আর তুমি এইভাবে চিন্তা করো, 2 এর সাথে 3 গুণ করলাম 3 দুগুণে 6, 6 এর সাথে 3 গুণ করলাম 3 ছক 18, 18-র সাথে 3 গুণ করলাম কত হবে? 54, 54-র সাথে 3 গুণ করলাম কত হবে? 150 আর 12 162, 162-র সাথে 3 গুণ করলাম কত হবে? 150, 300, 450, 450-র সাথে 36 যোগ করো কত হয়? 486, ঠিক আছে। এইভাবে যাইতে থাকবে, বুঝছো? এটা হলো গিয়া গুণোত্তর ধারা যখন আর এর মানটা গ্রেটার দেন 1। এখানে আর এর মান আমি কত ধরছি? 3, ঠিক আছে। কিন্তু আর এর মানটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমার ধারাটাকে আস্তে আস্তে ছোট হইতে থাকবে। লক্ষ্য করো, মনে করো আমার প্রথম পদ হলো 100, হ্যাঁ, আর দ্বিতীয় পদ দেখলাম কত, দেখলাম 50। তার মানে কি আমি 100-রে কিন্তু 2 দিয়া ভাগ কইরা 50 পাই, তাই না? বা এই যে পদটা আমি লিখলাম এখানে আসলে সাধারণ অনুপাত কত? অনুপাত কিন্তু আমরা সবসময় দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশিকে ভাগ করব, ঠিক আছে। দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দিয়ে ভাগ করব, তার মানে এটা উপরে বসবে 50 উপরে আর 100 নিচে, কত হবে ভাগফল? হাফ। তাহলে আমার সাধারণ অনুপাত কত? হাফ না? হাফ কিন্তু কি লেস দেন 1, 1 এর থেকে ছোট, বুঝতে পারছো? মানে দেখো আমি আর একটু বুঝাই, তোমরা প্লিজ ক্লিয়ার হও, বুঝছো? আমি চাইতেছি এখানে যেন তোমাদের কোনো সমস্যা না থাকে। এটা প্রথম পদ এ, দ্বিতীয় পদ সূত্র কিন্তু এ আর, এই আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হিসেবে আমি বসাইছি এখানে 0.5, 100-র সাথে 0.5 গুণ করলে তোমার আসবে 50। আবার তৃতীয় যে পদ, তৃতীয় পদটা কত? এ আর স্কোয়ার, এটা হবে 25। কিভাবে? এই যে 50-এর সাথে তুমি 0.5 গুণ করো বা এই যে হাফ গুণ করো তাহলে কত আসবে? 25। 25-এর সাথে হাফ গুণ করো কত আসবে? 12.5। 12.5-এর সাথে হাফ গুণ করো কত আসবে? 6.25। এভাবে যাইতে থাকবে, বুঝছো? এই হলো গুণোত্তর ধারা যখন আমার আর এর মানটা লেস দেন, আর এর মানটা লেস দেন 1। দেখছো ছোট হইতেছে আস্তে আস্তে, ছোট হইতে 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 একসময় একেবারে শূন্যর কাছাকাছি থাকবে।
বুঝতে পারছো? এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ এই পর্যন্ত বোঝার জন্য। এখন আরেকটা বিষয় যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো এই গুণোত্তর ধারার সমষ্টি। কি গুণোত্তর ধারার সমষ্টি? আমি একটু আগে তোমারে সূত্রটা লেখাই দিছি, এখন আমি একটা অঙ্ক করতে দিই, তোমরা সেটা করবা, ঠিক আছে? গুণোত্তর ধারার সমষ্টি, ধরো আমি দিলাম হাফ, হাফ প্লাস, সহজগুলোই দেই, এখন সময় নেই বানানোর, 1/4 প্লাস 1/8, মনে করো এই হইলো আমার একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার আমি বললাম যে প্রথম প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করব বলো তো? 20টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথমে তোমরা নিজেরা ট্রাই করো, তারপর আমারটার সাথে মিলাও, ঠিক আছে? তা আমরা দেখেই বুঝতে পারতেছি এটা অবশ্যই কোনো সমান্তর ধারা না, এটা একটা গুণোত্তর ধারা, তাই না? তুমি কিভাবে বুঝবে এটা গুণোত্তর ধারা? তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করো, এই যে 1/4 কে 1/2 দ্বারা বা হাফ দ্বারা ভাগ করো। ভাগ করলে আসলে কি হয়? ভাগ মানে হলো গুণ কইরা এটার উল্টাই দেওয়া। তাহলে আমার ভাগফলটা কত আসলো? 1/2। আবার তুমি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করো, এই যে 1/8 কে তুমি ভাগ করো 1/4 দ্বারা, তখনও তুমি কত পাবা? তখনও তুমি হাফ পাবা। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার পাশাপাশি দুইটা রাশির যে অনুপাত সেটা সমান থাকতেছে। তার মানে এটা কেমন ধারা বলো তো? এটা একটা গুণোত্তর ধারা। তাহলে যেহেতু গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র তো দুইটা আছে, তাই কিনা? তাহলে সমষ্টি যে দুইটা সূত্র, আমি কোনটা অ্যাপ্লাই করবো এখানে? যেহেতু এখানে দেখো আর এর মান কত, আর ইকুয়ালস টু, এভাবেই কিন্তু তোমরা লিখতে হবে। এখানে সাধারণ অনুপাত আর সমান সমান ভাগ করে দেখানো লাগবে, যতই তুমি বোঝো না কেন তারপরেও খাতায় দেখানো লাগবে যে 1/4 ডিভাইডেড বাই হাফ ইকুয়ালস টু হাফ। এই হাফের মান কি একের থেকে ছোট না? তাহলে এটাও লিখতে হবে হাফ লেস দেন 1। অতএব এরপরে লিখবা অতএব গুণোত্তর ধারা সমষ্টি সমান সমান, গুণোত্তর ধারা সমষ্টি সমান সমান, এখানে বলছে কি প্রথম 20টা পদের সমষ্টি বলছে না? আচ্ছা 20টা পদের সমষ্টিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে এস নিচে লিখবা 20, এটা দ্বারা বোঝাচ্ছে, দেখো এস মানে কি? এস মানে সামেশন বা সমষ্টি, আর 20 দ্বারা বোঝাচ্ছে যে প্রথম 20টা পদের সমষ্টি, ঠিক আছে? তো আমরা এইভাবে লিখবো যে S20 মানে কি প্রথম 20টা পদের সমষ্টি ইকুয়ালস টু, সূত্রটা লেখো, কোন সূত্র এখানে? এ ইন্টু, যেহেতু আমার আর এর মানটা একের থেকে ছোট তাহলে এক আগে বসবে, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। কারো কি এই পর্যন্ত কোনো ডাউট আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা সিম্পলি বাই মানগুলো বসাবো। এর মান কত? প্রথম পদ হাফ, এ ইন্টু 1 মাইনাস আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কিন্তু হাফ, আর এই যে টু দি পাওয়ার এন, দেখো এটা কিন্তু ব্র্যাকেটের বাইরে কেউ বসাইতে যাইও না, তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল। এই এন কিন্তু আর এর উপরে, বুঝতে পারছো? তাহলে এখানে এন এর ভ্যালু কত? বলছে যে 20টা পদ, তার মানে এন এর ভ্যালু 20, 1 মাইনাস আর। এখানে আবার কেউ আর এর উপরে এন দিতে যাইও না, ঠিক আছে? তাহলে কিন্তু বিপদ। তাহলে একটু ক্যালকুলেটরে চাপো তো তোমরা, এটা মান আসে কত আমাদের? 0.5 ইন্টু 1 মাইনাস 0.5 টু দি পাওয়ার 20, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে নিচে আসা 1 মাইনাস হাফ মানে তো হাফ। কত আসছে তোমাদের? 0.9999, ওরে বাবা রে, কি চমৎকার ভ্যালু আসছে! 0.99999, মানে আমরা বলতে পারি কি অলমোস্ট 1। বুঝছো? এটা হলো প্রথম 20টা পদের সমষ্টি। এর একটা মজার বিষয় আসলে, এটা এমন হয়েছে কেন জানো? কেউ কি বলতে পারো কেমন হয়েছে কেন? শোনো, এই হাফের উপরে তুমি যখন 20 বসাইছো, এটার মানে কি? এটার মানে হইলো তুমি হাফকে 20 বার গুণ করতেছো, যে হাফ গুণ হাফ গুণ হাফ, এভাবে তুমি যত অনেক, মানে তোমার এখানে দেখো এই উপরে এই পাওয়ারটা যত বড় হবে অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটা দেখতেছো না, এই ভ্যালুটা কিন্তু শূন্যর তত বেশি কাছাকাছি হবে। কথাটা একটু বোঝার চেষ্টা করো। এখানে এই যে উপরে 20 দিছো না,
এই মানে উপরের যে ভ্যালুটা মানে এন এর ভ্যালু যত বেশি হইতেছে তত কিন্তু এই যে আর টু দি পাওয়ার এন এর ভ্যালু শূন্যর কাছাকাছি হবে। কেন হইতেছে এমন? কারণ এই যে আর এর ভ্যালু কিন্তু একের থেকে ছোট, এই অঙ্কে আর এর ভ্যালু একের থেকে ছোট। এই জন্য তুমি যখন আর এর টু দি পাওয়ার এন, এই এন এর মান তুমি যত বড় করবা, আর টু দি পাওয়ার এন এর মান তত বেশি শূন্যর কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, আমার কথা বিশ্বাস না করলে কইরা দেখো। এটা দেখো, ধরো তাহলে আর টু দি পাওয়ার এন এর মান শূন্য। ঠিক আছে, আমরা সিম্পলি এইটা বলতে পারি কিনা যে এন টেন্স টু, আচ্ছা এই সাইনটার মানে হলো গিয়ে টেন্স টু। ঠিক আছে, টেন্স টু মানে এন ইনফিনিটির দিকে যাইতে আছে, মানে তুমি এন এর মান শূন্য থেকে বাড়াইতে 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 ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাইতেছো, 1 2 3 4, 1 কোটি 2 কোটি 3 কোটি, এভাবে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাইতেছো। এন এর মান তুমি যদি ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাও, তাহলে যে আর টু দি পাওয়ার এন আছে না, আর টু দি পাওয়ার এন এর ভ্যালু শূন্যর কাছাকাছি যাইতে থাকবে। তাহলে এটার মান যদি শূন্য হয়, দেখো তো 1 থেকে 0 বিয়োগ করলে তো মানে একই থাকে। আবার নিচেও দেখো এই যে আর আছে, আর এর ভ্যালু কত এই অঙ্কে? এই অঙ্কে আর এর ভ্যালু কিন্তু হাফ। তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে কত হয়? 1 থেকে হাফ বিয়োগ করলে কিন্তু হাফ থাকে। আর এর মান কত? এর মানও কিন্তু হাফ। হাফকে হাফ দিয়ে ভাগ করলে কত থাকে? 1। আর এখানেও কিন্তু 1 আছে, তার মানে কি আমার অ্যান্সারটা হবে 1। বুঝতে পারছো? এই যে আমি জিনিসটা তোমার দেখাইলাম না, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা না বুঝে হইলো একটা জিনিস কইরা ফেলাইছি, বা একটা জিনিস অলরেডি তোমরা শিক্ষা ফেলাইছো। এইটাকে বলে অসীমতক সমষ্টি। টপিকের নাম লেখো কি? অসীমতক সমষ্টি। অসীমতক, এটাই আমাদের বেশি আসে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, অসীমতক সমষ্টি তার মানে কি? আমার এমন একটা ধারা থাকবে, আর ধারাটা কেমন হবে? দেখো, ধারাটা অবশ্যই অসীম ধারা হইতে হবে। যদি অসীম ধারা না হয় তাহলে অসীমতক সমষ্টি হইতে পারবে না। ঠিক আছে, এই যে ত্বক কথাটা লেখছে, আমার মনে হয় কি জানো, এই ত্বক আসছে হিন্দি। হিন্দি তোমরা কি কেউ জানো আসলে? হিন্দি বলে না একটা শব্দ আছে যে কেয়ামত সে কেয়ামত তাক, শাম তাক, তাক মানে কিন্তু পর্যন্ত। ঠিক আছে, তাই অসীম তক মানে কি? অসীম পর্যন্ত সমষ্টি। তার মানে তোমার যদি অসীম ধারা না থাকে তাহলে তুমি অসীম তক সমষ্টি কি বের করতে পারবা বলো? অসীম ধারা যদি না থাকে তাহলে তুমি অসীম পর্যন্ত সমষ্টি কি বের করতে পারবা? তোমার অবশ্যই তাহলে কি হতে হবে? একটা অসীম ধারা হইতে হবে। এখন এটা যদি সমান্তর ধারা হয় তাইলে আবার হবে না, এটা অসীম ধারা হবে, কিন্তু কেমন অসীম ধারা হইতে হবে? এটাকে গুণোত্তর ধারা হইতে হবে, অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা। আমি কি লিখতেছি এখন? আমি লিখতেছি যে অসীম তক সমষ্টি যে বের করবা, এটা অ্যাকচুয়ালি কার বের করতে পারবা তুমি? সব ধারার কিন্তু অসীম তক সমষ্টি হবে না, কাদের হবে সেটা আমি লিখতেছি। দ্বিতীয়ত, অবশ্যই আমার যেহেতু গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার স্পেশাল বৈশিষ্ট্য কি? সাধারণ অনুপাত। তাহলে লেখো, এই সাধারণ অনুপাতের মান অবশ্যই একের থেকে ছোট হইতে হবে। যদি একের থেকে বড় হইতো, দেখো তার মানে কি আমার ধারাটা আস্তে আস্তে বড় হইতে থাকতো, অনেকটা এরকম হইতো না? তাইলে দেখো, এই যে এরকম হইতো 2 6 18 54, এভাবে যদি হইতে থাকতো, তোমার তো কোনো শেষ নাই, এটা তো চলতেই থাকবে। তাহলে তুমি কি সমষ্টি বের করতে পারবা? তুমি মনে করো বললা যে 1 কোটি হইলে গিয়ে শেষ পথ, আরেকজন বললো কেন 1 কোটি কেন, আমি 1 কোটির 3 গুণ 3 কোটিরে ধরবো। তার পাশের জন আবার বললো কেন 3 কোটি কেন, 9 কোটি কি দোষ করলো ভাই? তার পাশের জন আবার বলবে না 27 কোটি। এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। তার মানে আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে কিন্তু আমরা অসীমতক সমষ্টি বের করতে পারবো না। তাহলে আমাদের আর এর মানটা অবশ্যই কি একের থেকে ছোট হতে হবে। যদি এই দুইটা বৈশিষ্ট্য ফুলফিল করে, ঠিক আছে, তবেই আমরা সেই ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবো। আমরা শর্টকাটে জাস্ট এই জিনিসটা মনে রাখবো। লক্ষ্য করো, তুমি যদি এই জিনিসটা একটু মনে রাখো জাস্ট, যে অসীমতক সমষ্টি হবে কার? যদি আমার যে সাধারণ অনুপাত কি, যদি আমার সাধারণ অনুপাত প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলেই আমরা অসীমতক সমষ্টি বের করতে পারবো। সাধারণ অনুপাত কেমন হইতে হবে? প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ কি, তার কি তোমাদের মনে আছে? আদৌ সত্য কথা বলো তো একটু। ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ কিন্তু হর আর লব, কে বড় কে ছোট সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি ভগ্নাংশ দুই প্রকার। একটা হলো কি প্রকৃত, আরেকটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত, আচ্ছা আমি এক্সাম্পল দিই। প্রকৃত ভগ্নাংশ যেমন 5/6, আর অপ্রকৃত ভগ্নাংশ যেমন 6/5। সহজে আমরা কিভাবে মনে রাখি? প্রকৃত ভগ্নাংশে যে হরটা দেখতেছো না, হরটা বড় থাকে লবটা ছোট থাকে। আর অপ্রকৃত ভগ্নাংশে আমার হর থাকবে ছোট লব থাকবে বড়। বুঝতে পারছো?
এগুলো কিন্তু ভাই ছোটবেলার জিনিস। এখন যদি কেউ বলো যে ভাইয়া আমি তো পারি না, তাহলে আমি আসলে জানি না আমার কি করা উচিত, হাসা উচিত নাকি কান্না করা উচিত। এটা হলো গিয়ে শর্টকাট। ঠিক আছে, যে অসীমতক সমষ্টি আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? এই আর এর থেকে মানে একের থেকে ছোট যখন হয় তার মানেই হইল ওটা একটা অপকৃত ভগ্নাংশ। বুঝছো? মানে সরি, প্রকৃত ভগ্নাংশ। তুমি দেখো এই 5/6, তুমি যদি 5/6 এর মান বের করো কত হবে? 0.0, 6 8 48 2, এভাবে মানে চলতে থাকবে। ঠিক আছে, 0.8 আসছে, তার মানে এটা অবশ্যই একের থেকে ছোট। যাই হোক, এই পর্যন্ত আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আর এর মানে যদি এক এক হইতো তাইলে কি মানে আমার অসীমতক সমষ্টি হবে বলো তো? আর এর আর সমান সমান 1, এই আর সমান সমান 1 কথাটার মানে কি জানো? আর সমান সমান যদি 1 হয় তাহলে আমার ধারাটা কেমন হবে? আমার ধারাটা কি এরকম হবে? লক্ষ্য করো তো, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, বলো তো এভাবে হইতে থাকবে কিনা, নাকি অন্য কিছু হবে? এরকমই হবে, কারণ এই যে দেখো আমাদের প্রথম পদ এই হলো গিয়ে এ হলো গিয়ে দ্বিতীয় পদ এ, আর প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ করছো। দেখো তো প্রথম পদ কত? 2, তো 2 এর সাথে সাধারণ অনুপাত যদি 1 ধরো তাহলে 2 অক্ষে 2, আবার এটার সাথে আবার 1 গুণ করো, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, এইভাবে কিন্তু চলতেই থাকবে। বুঝতে পারছো হিসাবটা? তাহলে যদি এমন তোমার মানে একটা ধারা থাকে, এটাও কিন্তু গুণোত্তর ধারা, এটাও কিন্তু কেমন ধারা? গুণোত্তর ধারা। কিন্তু এই গুণোত্তর ধারার কিন্তু অসীমতক সমষ্টি থাকবে না। তবে হ্যাঁ, এই গুণোত্তর ধারার আংশিক সমষ্টি বের করতে বলতে পারে। কি বলতে পারে? আংশিক সমষ্টি। দেখো একটা হইলো অসীমতক সমষ্টি, আরেকটা হইলো আংশিক সমষ্টি। আংশিক সমষ্টি বলতে বোঝায় প্রথম ধরো বলবে 10টা পদের সমষ্টি বের করো, বা 20টা পদের সমষ্টি বের করো, 30টা পদের সমষ্টি বের করো, অথবা বলতে পারে প্রথম 1 কোটি পদের সমষ্টি বের করতে পারো। এগুলো হলো আংশিক সমষ্টি। ঠিক আছে, কিন্তু অসীমতক সমষ্টি মানে কি? সম্পূর্ণ ধারার সমষ্টি। পার্থক্যটা বুঝো দুইটার। তাহলে এখানে যদি আংশিক সমষ্টি বলতো, ধরো আমি বললাম যে S15 বলতে কি বুঝায়? 15 বলতে বুঝায় প্রথম 15টি পদের সমষ্টি কত। বুঝতেই পারতেছো যে প্রত্যেকটা পদ যেহেতু 2, তাহলে আমার 15টা পদের সমষ্টি হবে 15 দুগুণে 30। বুঝছো আমি এখানে যে লিখলাম 30 কিভাবে পাইছি? বুঝছো কিনা বলো? আচ্ছা ঠিক আছে। আবার যদি আমার আর এর মানটা 1 না হইয়া, ধরো আর এর মান আমার 1 না, আর এর মানটা -1 হবে, তাইলে বলো তো আমার ধারাটা কেমন হবে? আর এর মান যদি -1 হয়, একটা আইডিয়া দাও জাস্ট ভাই, আমি লেখার আগে লিস্ট দেখি কেউ তো বোঝো লিস্ট। আর মনে করো -1, তাহলে ধারাটা কেমন হবে? ধরো প্রথম পদ 3, তাহলে দ্বিতীয় পদ কত হবে? এটা আমাদের এ, দ্বিতীয় পদ তো এ আর, তাহলে এ আর এর মান কত আসবে? বোঝো না? 3 এর সাথে তুমি যদি -1 গুণ করো তাহলে কত আসবে? -3। আর 3 নাম্বার পদ কত আসবে? 3 নাম্বার পদ আসবে আবার +3। কিভাবে +3 আসলো? এই যে দ্বিতীয় পদটার দিকে তাকাও, -3, -3 এর সাথে তুমি সাধারণ অনুপাত গুণ করো -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 অক্ষে 3। আবার চতুর্থ পদ হবে -3, পঞ্চম পদ হবে +3, ষষ্ঠ পদ হবে -3। বুঝতে পারছো? এইভাবে যাইতে থাকবে। তাহলে যদি এমন অনুপাত হয়, মানে এমন একটা ধারা যদি হয় তোমার অসীম ধারা, তাহলে যদি বলে যে প্রথম 5টি পদের সমষ্টি কত, তাহলে অ্যান্সার কত হবে? প্রথম 5টা পদ যদি বলে, দেখো তো এইটা এইটা কাটাকাটি, এইটা এটা কাটাকাটি, থাকবে শুধুমাত্র এই +3। তাহলে আমার প্রথম 5টা পদের সমষ্টি কত? +3। আবার যদি বলতো যে প্রথম 6টি পদের সমষ্টি কত, তাহলে কিন্তু আমার যোগফল আসবে কত? সব কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে আমার যোগফল বা সমষ্টি আসবে 0। অর্থাৎ আমি কি বলতে পারি যে যদি বলে জোড় সংখ্যক পদের সমষ্টি, প্রথম জোড় সংখ্যক পদের সমষ্টি কত আসবে? আসবে 0, তাই না? যেমন যদি বলে 2টা পদের সমষ্টি 0, 4টা পদের সমষ্টি 0, 6টা পদের সমষ্টি 0, 10টা পদের সমষ্টি 0। কিন্তু যদি বলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি, তাহলে কত হবে? এখানে মুখস্থ কোনো কথা নেই। দেখো এই অঙ্কের ক্ষেত্রে বিজোড় সংখ্যক পদের সমষ্টি হবে 3। ঠিক আছে,
কিন্তু যদি আমার ধারাটা এমন থাকতো, মনে করো প্রথম পদ -4, দ্বিতীয় পদ +4, 3 নম্বর পদ -4, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? এভাবে ধারাটা, এই গুণোত্তর ধারাটা চলতে থাকবে। তাহলে এখানে সাধারণ অনুপাত কত? আর এর মান কিন্তু বুঝতেই পারতেছি -1, এর জন্যই তো একবার মাইনাস প্লাস, বুঝছো? তাহলে এখন যদি বলি জোড় সংখ্যক পদের সমষ্টি কত, তাহলে কিন্তু শূন্যই হবে। কিন্তু বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত হবে? -4, বুঝছো? এই ক্ষেত্রে কত বিজোড় সংখ্যক পদের সমষ্টি? -4। মানে অনেকটা এরকম, বিজোড় সংখ্যক পদের সমষ্টি হয় প্রথম যে পদটা আছে না সেইটার সমান। এই যে দেখো প্রথম পদটা দেখো 3 ছিল, এই জন্য এখানে 3, এখানে প্রথম পদ কত? -4, এই জন্য এখানে -4 আসছে। এখন আমি তো অনেক কথাবার্তা বইলে ফেলাইলাম যে আর এর মান 1 হইলে কি, আর এর মান -1 হইলে কি, তারপরে আর এর মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে কি হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি না? বলো, আর এর মান বড় হইলে ধারাটা আস্তে আস্তে যে পদ সেগুলো বড় হইতে থাকে, আর এর মান যদি ছোট হয় তাহলে ধারাটার যে পদগুলো আছে সেই পদগুলো আস্তে আস্তে ছোট হইতে হইতে শূন্যের কাছাকাছি আসবে। আর আমরা শুধুমাত্র এই আর যদি 1-এর থেকে ছোট হয় তখনই অসীমতক সমষ্টি বের করতে পারবো। এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে, যেমন এই যে আর এর মান >1, এই ক্ষেত্রে আমরা কিন্তু অসীমতক সমষ্টি বের করতে পারবো না, তবে আমরা আংশিক সমষ্টি বের করতে পারবো। একটা তাই সাধারণভাবে আমি বলতে পারি যে সকল গুণোত্তর ধারারই আমরা আংশিক সমষ্টি বের করতে পারি, কিন্তু অসীমতক সমষ্টি বের করতে পারি না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু ধারার অসীমতক সমষ্টি বের করা যায়, যাদের আর এর মানটা 1-এর থেকে ছোট তাদের। আশা করি এই পর্যন্ত তোমাদের মানে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন আমি আবার একটু বইয়ে ফিরে যাই যে বইয়ে কি কি ছিল। লক্ষ্য করো, দেখো এই যে একটা ধারা u1 প্লাস u2 প্লাস u3 এভাবে ডট ডট, এই অনন্ত ধারা বা অসীম ধারার প্রথম আংশিক সমষ্টি বলতে বোঝায় জাস্ট একটা পদের সমষ্টি, মানে একটা পদ আর কি, তো u1। দ্বিতীয় আংশিক সমষ্টি বলতে বোঝায় প্রথম দুইটা পদের সমষ্টি, মানে u1 প্লাস u2। তৃতীয় আংশিক সমষ্টি বলতে বোঝায় প্রথম তিনটা পদের সমষ্টি, অর্থাৎ u1 প্লাস u2 প্লাস u3। বুঝতে পারছো? তাহলে যদি বলে n তম আংশিক সমষ্টি, দেখো প্রথম আংশিক, দ্বিতীয় আংশিক, তৃতীয় আংশিক, চতুর্থ আংশিক, পঞ্চম আংশিক, এভাবে করতে করতে যদি বলে n তম আংশিক সমষ্টি, তাহলে এটাকে আমরা এস এন দ্বারা বুঝাই। এন কেন? কারণ n তম আংশিক সমষ্টি, এখানে কিন্তু এস এর পরে 3 লেখছিল। 3 কেন? কারণ তৃতীয় আংশিক সমষ্টি। তাহলে n তম আংশিক সমষ্টির সূত্র কি? u1 প্লাস u2 প্লাস u3, এভাবে করতে করতে আমরা একদম un পর্যন্ত যাবো, মানে n তম পদ পর্যন্ত আমরা যাব। বুঝতে পারছো? বলো। এখানে একটা কথা আছে, কোন অসীম ধারার n তম আংশিক সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। মানে আমরা যা বললাম সেটাই, নতুন কিছু নাই। আচ্ছা, এগুলা তো তোমাদেরকে দেখাই দিছি। লক্ষ্য করো উদাহরণ 1, উদাহরণ 1-এ কি বলা? প্রথম অসীম ধারা দুটির আংশিক সমষ্টি নির্ণয় করো। ভেরি গুড। দুটোই কিন্তু অসীম ধারা, কিভাবে বুঝলাম? এই যে দেখো ডট ডট ডট, মানে কি এটা ইনফিনিটি পর্যন্ত যাইতেই থাকবে। প্রথম যে ধারাটা, প্রথম ধারাটা একটু তাকাও সবাই, খেয়াল দাও, এটা কিন্তু এক এক করে বাড়তেছে, দেখতেছো? এটা একের সাথে এক বাড়ছে 2, 1 1, মানে এটা কিন্তু একটা গুণোত্তর ধারা। এটা একটা কেমন ধারা? এটা একটা সম অন্তর ধারা, মানে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র মনে আছে? সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র হইল n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হলো গিয়া আমার সমান্তর ধারার আংশিক সমষ্টি সূত্র, ঠিক আছে? বইলা দেবে যে n তম পদ পর্যন্ত সমষ্টি কত। বুঝছো? সত্য কথা বলো তো। যেহেতু এখানে বলছে যে আংশিক সমষ্টি, আংশিক সমষ্টি বলতে বোঝাচ্ছে হতে পারে প্রথম 5টা পদের সমষ্টি, হতে পারে প্রথম 10টা পদের সমষ্টি, হতে পারে প্রথম 15টা পদের সমষ্টি। যেহেতু আমাদের এখানে ক্লিয়ার করে দেয় নাই, আমি ধরে নিতেছি আমরা প্রথম 15টা পদের সমষ্টি বের করব। কয়টা? প্রথম 15টি পদের সমষ্টি। আমাদের বইতে সম্ভবত প্রথম 10টি পদের সমষ্টি করা আছে, এজন্য আমি 15টি পদের সমষ্টি বের করব। তাহলে 15টি পদের সমষ্টিকে আমরা কিভাবে প্রকাশ করি? s15 ইকুয়ালস টু, ঠিক আছে? তাহলে n এর জায়গায় কত বসাবা? যেহেতু তুমি 15টি পদের সমষ্টি বের করতেছো, এটা কোন 15টা পদ? এটা কি মাঝখানের 15টা পদ, নাকি শেষের 15টা পদ, নাকি প্রথম 15টা পদ? এটা কিন্তু প্রথম 15টি পদের সমষ্টি। বুঝছো? আচ্ছা, তাহলে n এর জায়গায় n এর ভ্যালু কত? 15। এর ভ্যালু কত? প্রথম পদ কিন্তু 1। তারপরে d এর ভ্যালু কত? d এর ভ্যালু কিন্তু 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানগুলো আমরা একটু বসাই, ঠিক আছে? এই যে n এর ভ্যালু আমরা বসাইলাম 15 ডিভাইডেড বাই 2, 2 অক্ষে 2,
যোগ n-1 মানে কি 15 থেকে 1 বিয়োগ করলে থাকে 14, আর d এর মান তো 1, 14 অক্ষে 14, 14 সাথে 2 যোগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8 এর সাথে 15 গুণ করলে 120। তাহলে এই হলো আমাদের কি প্রথম 15টি পদের সমষ্টি। এই হয়েছে তো আমার কেমন, আমার তো ভুল ভুল লাগতেছে একটু, দেখি তো একটু আবার চেক কইরা। n/2 n/2 2a প্লাস n-1 ইন্টু d হয়েছে। যাই হোক, আমার কেন জানি মনে হয় যে আমার ভুল হয়েছে, জানি না, সন্দেহবাতিক মানুষ। অঙ্ক ঠিক আছে, ক্যালকুলেশনে মাঝে মধ্যে কিন্তু ভুল হইলেই হইতে পারে, বুঝোই তো, মানুষ মাত্র ভুল। এখন খ নাম্বারটার দিকে তাকাও, খ নাম্বারে কি বলছে 1 মাইনাস, ওরে বাবা, এই এরকম ধারা কি তুমি জীবনে চোখে দেখছো এরকম ধারা? এটা কেমন? না ভাইয়া, একটু আগে তাহলে কি পড়াইলাম আমি? তুমি তোমার মানিজ্য ডুবাবা, এটা ধারাটা একটু তাকাও তো। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারতেছি এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এটা কিন্তু একটা কি গুণোত্তর ধারা, তাই না? গুণোত্তর ধারা। আর এখানে আর এর যে ভ্যালু, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেখেই বুঝতেছি। দেখো তুমি সবসময় আর এর ভ্যালু কিভাবে বের করবা, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করবা। তাহলে দ্বিতীয় পদ কত -1, প্রথম পদ কত খালি 1, তাহলে -1কে +1 দিয়ে যদি তুমি ভাগ করো, প্লাস মাইনাসে মাইনাস, আর 1কে 1 দিয়ে ভাগ করলে একই থাকবে, অর্থাৎ আর এর মানটা -1। বুঝতে পারছি, আর এর মানটা -1। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমার আংশিক সমষ্টি কিভাবে বের করবে, দেখো এটা আসলে করার আগে যদি জোড় সংখ্যক, প্রথম জোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলে, ঠিক আছে, জোড় সংখ্যক পদের সমষ্টি চাইলে সেটার অ্যান্সার হবে 0। তুমি দেখো দুইটা পদের সমষ্টি কত, প্রথম 1 - 1 মানে 0, চারটা পদের সমষ্টি কত, তাইলেও কিন্তু সব কাটাকাটি চলে যায়, তার মানে 0। কিন্তু যদি বলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি, তাহলে এই যে প্রথম যে পদটা আছে সেটাই অ্যান্সার, তাহলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি বললে অ্যান্সার কত 1। ঠিক আছে, যদি বলে প্রথম 11টি পদের সমষ্টি কত 1, যদি বলে প্রথম 20টি পদের সমষ্টি কত 0। বুঝতে পারছো? লেখাটা তোমাদের বইতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। এরপরে এগুলো আমি অলরেডি তোমাদের পড়াই ফেলাইছি, যে অসীম গুণোত্তর ধারার সমষ্টি, ঠিক আছে, কেমন সমষ্টি হইতে পারতো, দুই প্রকার, অসীমতক সমষ্টিও হয় আবার আংশিক সমষ্টিও হয়। তো এই হলো আমার n-তম পদের সূত্র, তারপর এই হলো একটা গুণোত্তর ধারা, ঠিক আছে, এর পরিচয় কি, প্রথম পদ আর সাধারণ অনুপাত, তারপর এসএন, এসএন মানে কি, যে সূত্র, এই সূত্র মুখস্থ, এটা কখন, যখন আর এর মান 1-এর থেকে বড় তখন 8টা প্রথমে, আর যদি আর এর মানটা 1-এর থেকে ছোট হয় তাহলে 8টা পরে হবে, ঠিক আছে। আশা করি এই মানে এগুলো একেবারে বেসিক জিনিস, বুঝছো, চ্যাপ্টারটা অনেক সহজ। এখানে যেগুলো আছে না, এগুলো আমি অলরেডি তোমাদেরকে পড়াইয়া ফেলাইছি। দেখো কি বলছে, ও ভালো কথা, আর এর যে ভ্যালু, আমি তোমাদেরকে একটা একটু সামান্য মিস্টেক করে ফেলাইছি, একটা কথা সামান্য ভুল হয়েছে আমার। এটা হলো এই যে গুণোত্তর ধারার সমষ্টি, আমি যে গুণোত্তর, ও সরি, অসীমতক সমষ্টি, আমি পয়েন্টটা কোথায় লিখছি, অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি কি লিখি নেই, ওয়েট আ সেকেন্ড। এই যে অসীমতক সমষ্টি, এখানে আমি লিখছি যে আর এর ভ্যালুটা 1-এর থেকে ছোট, এখানে একটু ছোট মিস্টেক হয়েছে, সেটা হইলো এটা আর এর ভ্যালু না, এটা হইলো আমার মডুলাস অফ আর এর ভ্যালু, ঠিক আছে, মডুলাস অফ আর এর ভ্যালু। এখন মডুলাস কথাটার মানে কি আমাদের অনেকের একটু বুঝতে কষ্ট হইলেও হইতে পারে, তাই না? দেখো মডুলাস কথাটার মানে কি, যেমন আমি যদি তোমার বলি যে মডুলাস অফ এক্স, এই মডুলাস অফ এক্স এর ভ্যালু হবে এক্স, কখন এক্স হবে, যদি আমার এখানে যে ভ্যালুটা আছে এক্স, যদি এক্স এর মান 0-এর থেকে বড় হয়, তাহলে আমার মডুলাস অফ এক্স এর ভ্যালু হবে এক্স। কিন্তু যদি আমার এই যে মডুলাস অফ -x থাকে ভিতরে, কত, মডুলাস অফ -x, এই মডুলাস অফ -x এর ভ্যালু হবে -x, কত হবে, মডুলাস অফ -x এর ভ্যালু হবে -x, যদি আমার এল এ এক্স এর মানটা লেস দেন 0 হয়। আমি জানি তোমরা কেউ কেউ একটু ডাউটের মধ্যে থাকতে পারো এই কথাটাই, বিশেষ করে কারণ তোমরা একটা কথা মুখস্থ করে আসছো যে ভাই মডুলাস মানে কি, মডুলাসের ভিতরে যাই থাকবে না কেন সেই ভ্যালুটা হয়ে যাবে পজিটিভ, মানে মডুলাসকে অনেকটা এই মাইনাসে খাইয়ে ফেলায়, ঠিক আছে। মডুলাস 5 এর ভ্যালু 5, আবার মডুলাস অফ -5 এর ভ্যালুও 5। অ্যাকচুয়ালি কিভাবে লক্ষ্য করো, মডুলাস অফ, আমি তোমার প্রশ্ন করলাম যে মডুলাস অফ -27 এটার ভ্যালু কত, সমান সমান, এই সূত্রের দিকে তাকাও, মডুলাস অফ -27 সমান সমান -x, তার মানে তুমি এই যে মাইনাসটা দাও,
আগে মাইনাসটা দাও, কোনো কথাবার্তা নেই, মাইনাসটা দাও। এখন এই যে এক্স আছে না, এক্স এ লেখছি, এই এক্স এর ভ্যালুই হইল অ্যাকচুয়ালি এই -27। এক্স এর জায়গায় কত বসাইতে হবে? -27। তাহলে এখানে লেখো -27। তাহলে মাইনাস মাইনাসে কত হয়ে যায়? +27। এই জন্য আসলে আমরা মুখস্থর মতো কইরা ফেলাই যে মডুলাসের ভিতরে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, মাইনাস বা প্লাস সবকিছু হয়ে যায় কি প্লাস। বুঝতে পারছো? বলো। তাহলে এখানে একটু মিস্টেক করে ফেলাইছি আমি, এখানে মডুলাস অফ -x না, মডুলাস অফ x, ঠিক আছে। মডুলাস অফ x এর ভ্যালু হবে -x যখন x এর ভ্যালুটা শূন্যর থেকে ছোট, মানে x একটা নেগেটিভ সংখ্যা। কিভাবে? এই দেখো মডুলাস অফ x, তাহলে এখানে দিছি কি মডুলাস অফ -27, অর্থাৎ আমার এইখানে x এর ভ্যালু কত, দেখো x হিসেবে আছে কত -27, তাহলে ইকুয়ালস টু মাইনাস দিলাম, তারপরে দেবো x, x এর ভ্যালু কত -27। বুঝতে পারছো? এটা খুবই সহজ জিনিস, ঠিক আছে। তোমরা এত কিছু যদি কেউ নাও বুঝে থাকো, জাস্ট মনে রাখবা মডুলাস কি করে, ভিতরের মাইনাস রে খাইয়ে ফেলায়। এখন তাকাও, আমার মডুলাস অফ আর এর ভ্যালু যদি একের থেকে ছোট হয়, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হইলো আমার আর এর ভ্যালু -1 থেকে +1 মধ্যে হবে। এই যে দেখো সংখ্যা রেখার সাথে আমি, তোমরা সবাই পরিচিত আমি আশা করি। এই মনে করো 0, এই হলো গিয়া +1, এই হলো গিয়া -1। তাহলে এখানে বলা হয়েছে যে যদি মডুলাস অফ আর এর ভ্যালু একের থেকে ছোট হয়, তখন আমার আর এর ভ্যালু, ঠিক আছে, মডুলাসটা তুমি যদি উঠাইয়া দাও, তাহলে এই আর এর ভ্যালুটা -1 থেকে 1-এর ভিতরে হবে। -1 থেকে 1-এর ভিতরে হবে, কিন্তু -1ও হইতে পারবে না, আবার +1ও হইতে পারবে না, এদের মাঝখানে হবে। মনে করো +1-এর ঠিক আগে কি আছে 0.99 হইতে পারবে, কিন্তু 1 কিন্তু হইতে পারবে না। বুঝতে পারছো? হইতে পারবে না বলতে আমি বুঝাইতেছি, আমি কি বুঝাইতেছি, আমি বুঝাইতেছি অসীমতক সমষ্টি যদি তুমি পাইতে চাও, তাহলে এই আর এর ভ্যালুটা 1 হইতে পারবে না, বা -1ও হইতে পারবে না, হইতে হবে -1 থেকে বড় আর 1-এর থেকে ছোট। এই কথাটা আমি কিভাবে বললাম লক্ষ্য করো, এই যে মডুলাস অফ আর লেস দেন 1, তুমি যদি মডুলাসটা উঠিয়ে দাও, তাহলে কিন্তু আমরা লিখতে পারি আর লেস দেন, এখানে আসে পড়বে +-1। তার মানে তুমি দুইটা কথাই বলতে পারো, তুমি বলতে পারো যে হয় আর লেস দেন +1, অথবা তুমি বলতে পারো আর লেস দেন -1। বুঝতে পারছো? বলো। তাহলে আর লেস দেন +1, এটার মানে কি? এটার মানে আর এর মান 1-এর থেকে ছোট, আর আর লেস দেন -1, এটার আমরা, আচ্ছা দাঁড়াও, এটা লেস দেন কেন, আচ্ছা আর লেস দেন -1। আচ্ছা শোনো, এইখানে ওই অসমতার কিছু কনসেপ্ট আছে, কিন্তু অসমতা চ্যাপ্টারটা তোমাদের আমি এখনো পড়াই নাই, বুঝছো? তাহলে ওইটা আসলে লজিক্যালি আমি এখন তোমার এক্সপ্লেন করতে পারবো না। তুমি আপাতত জাস্ট মনে রাখো যে এটা অ্যাকচুয়ালি আর গ্রেটার দেন -1, ঠিক আছে। তার মানে আর এর ভ্যালুটা -1-এর থেকে বড় হবে, আর আর এর ভ্যালুটা কি বলে 1-এর থেকে ছোট হবে, ঠিক আছে। এই কথাটা জাস্ট মনে রাখবা। এই তাইলে আমাদের এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি সুন্দরভাবে সলভ করতে পারবা। এখন দেখো আমাদের বইতে কিছু কথাবার্তা বলা আছে, সেগুলো হলো, আচ্ছা দেখি রেকর্ডিংটা ঠিকভাবে চলতেছে কিনা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আর এর ভ্যালু গেল, হ্যাঁ আর এর ভ্যালু এই যে -1 থেকে 1-এর ভিতরে হবে, মানে -1-এর থেকে বড় হবে আর 1-এর থেকে ছোট হবে। এর মান বৃদ্ধি করলে, দেখো ওই যে একটা কথা বলছিলাম না, এন, এই সাইনটা দ্বারা বোঝাচ্ছে যে এন টেন্ডস টু ইনফিনিটি, এন টেন্ডস টু মানে ইনফিনিটির দিকে এন এর মান যাইতে আছে, ঠিক আছে, মানে এন এর মানটা আস্তে আস্তে বড় হইতেছে, সোজা কথা। এন টেন্ডস টু যত ইনফিনিটি হবে, যেহেতু আর এর মানটা মানে 1-এর থেকে ছোট, তাই না, 1-এর থেকে যেহেতু ছোট, এর ফলে আমার আর টু দি পাওয়ার এন এর ভ্যালুটা শূন্যর কাছাকাছি যাইতে থাকবে। এন এর মান যত ইনফিনিটির কাছে, আর টু দি পাওয়ার এন এর মান তত হ্রাস পাইয়া পাইয়া একেবারে শূন্যর কাছাকাছি হবে। এই কথাটা কিন্তু আমি অলরেডি বইলা ফেলাইছি তোমারে, ঠিক আছে। তাহলে আর টু দি পাওয়ার এন এর যে লিমিটিং ভ্যালু, সেটা কিন্তু 0। এর জন্য হয়েছে কি, আমাদের যে সূত্রটা ছিল, কি বলে এন সংখ্যক পদের সমষ্টি, এস এন ইকুয়ালস টু, এই যে সূত্রটা ছিল না, আচ্ছা এই সূত্রটা কেন লাগছে, কেন প্রথমে আর এন লেখে নাই, আর টু দি পাওয়ার এন কেন পরে লাগছে? কারণ এখানে আমার আর এর ভ্যালুটা 1-এর থেকে ছোট, এই জন্য প্রথমে 1 লাগছে, তারপরে আর লাগছে। বুঝতে পারছো? এভরিথিং ইজ লজিক্যাল।
তাহলে একটু আগে বলছি কি যে এন এর মানটা যত ইনফিনিটির কাছে আর টু দি পাওয়ার এন এর মান তত শূন্যর কাছাকাছি, এই জন্য এক মাইনাস শূন্য, তো শূন্য তো বিয়োগ করাও যে কথা, না করাও সেম কথা, এই জন্য শূন্য আর বিয়োগ করে দেখায় না। এর সাথে এক গুণ করলে কত হবে, এ অক্ষে এ আর নিচে ওয়ান মাইনাস আর। বুঝতে পারছো? তাহলে অসীমতক সমষ্টির সূত্রটা কিন্তু এতটুকু, তোমরা জাস্ট এটা মনে রাখবা, এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এই সূত্রটা কিন্তু এই যে মেন সূত্র আছে না, এই মেন সূত্র থেকেই আসছে। কিভাবে আসছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিলাম। কেন? কারণ এন এর মান যত ইনফিনিটির কাছে আর টু দি পাওয়ার এন এর মান তত শূন্যর কাছাকাছি, এই জন্য এই টার্মটা আর থাকে না। তাহলে শুধুমাত্র উপরে এ আর নিচে থাকে ওয়ান মাইনাস আর। কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো। তাহলে এই যে এটা মুখস্থ করে ফেলাবা, ঠিক আছে? এইটা দিয়েই কিন্তু আমাদের প্রশ্ন আসবে মেইনলি এই চ্যাপ্টারের। এরপরে দেখো দ্বিতীয় কি বলছে, মডুলাস অফ আর এর মান যদি একের থেকে বড় হয়, একের থেকে বড় হইলে কি হবে বলো তো? একের থেকে যদি বড় হয় তাহলে আর এর মান কিন্তু একের থেকে বড়, আর আর লেস দ্যান মাইনাস ওয়ান। অর্থাৎ আমি একটু আগে যে তোমার এই যে সংখ্যা রেখাটা দেখাইছিলাম না, এটা হলো গিয়ে প্রথম শর্তের ক্ষেত্রে, এই যে ক এর ক্ষেত্রে, এই ক্ষেত্রেই অ্যাকচুয়ালি আমার অসীমতক সমষ্টিটা থাকবে। কিন্তু মডুলাস অফ আর এর ভ্যালু যদি একের থেকে বড় হয়, লক্ষ্য করো তো এমন হয় কিনা, মডুলাস অফ আর এর ভ্যালু একের থেকে বড় হওয়া মানেই হইল আর এর মান একের থেকে বড় হবে, আর আর এর মান মাইনাস একের থেকে ছোট হবে। অর্থাৎ এটা যদি হয় একটা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার এই মনে করো শূন্য, এই হলো গিয়ে প্লাস ওয়ান, এই হলো গিয়ে মাইনাস ওয়ান, এই আর এর ভ্যালুটা হবে প্লাস ওয়ানের থেকে বড়, কি প্লাস ওয়ানের থেকে বড়। কিন্তু প্লাস ওয়ান কিন্তু হবে না, প্লাস ওয়ানের থেকে বড় হবে কিন্তু প্লাস ওয়ানের সমান হইতে পারবে না। প্লাস ওয়ানের সমান আবার হইবে এই যে 4 নাম্বার যে শর্তটা সেইখানে। আবার মাইনাস ওয়ানও হইতে পারবে না, মাইনাস ওয়ানের থেকে ছোট, মনে করো মাইনাস 1.1, মাইনাস 1.2 এগুলো হবে। ঠিক আছে, মাইনাস ওয়ান হবে না, কারণ মাইনাস ওয়ানের যে শর্তটা সেটা হলো গতে আমরা আলোচনা করব। বুঝছো? প্রথম শর্ত ছিল যেটা, সেখানে আমার আর এর ভ্যালুটা এগুলার ভিতরে ছিল। আর এর ভ্যালুটা যদি একের থেকে, মডুলাস অফ আর এর ভ্যালু যদি একের থেকে বড় হয়, তখন আমার আর এর মান এখানে হবে অথবা এইখানে হবে। আর আর এর মান যদি প্লাস ওয়ান হয় তাহলে তো এখানে হবে, আর আর এর মান যদি মাইনাস ওয়ান হয় তখন এইখানে হবে। মানে এগুলো ছিল কিছু সংখ্যা রেখা রিলেটেড কথাবার্তা, এছাড়া কিছুই না। এখন আসো আমরা আবার একটু বইয়ের দিকে তাকাই, যে এর মান এক্ষেত্রেও দেখো তো, যেহেতু আর এর মান একের থেকে বড়, ঠিক আছে, তাহলে এন এর মান তুমি যদি বৃদ্ধি করো, আর টু দি পাওয়ার এন এর মান কিন্তু এবার বাড়বে। আগেরটার ক্ষেত্রে যেহেতু আমার আর ছিল একের থেকে ছোট, এন এর মান যত বাড়াইছি আর টু দি পাওয়ার এন এর মান তত শূন্যর কাছাকাছি চলে গেছে। কিন্তু এইখানে তুমি এন এর মানও ইনফিনিটির কাছে নেবা, আর টু দি পাওয়ার এন এর মানও তত বেশি বড় হতে থাকবে বা ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। বুঝছো? আর এই কারণেই আমরা অসীম ধারার মানে এই ধারার কোনো সমষ্টি আমরা নির্ণয় করতে পারি না, বা অসীমতক সমষ্টি নির্ণয় করা সম্ভব না, কারণ আর এর মান একের থেকে বড়। আর এর মান যদি মাইনাস ওয়ান হয়, তখন তো আমরা দেখাইছিলামই যে জোড় সংখ্যক পদের সমষ্টি হয়ে যায় শূন্য, আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি হয় প্রথম পদের সমান। ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে ওই সেম এক্সাম্পল দেওয়া হয়েছে যে এন জোড় সংখ্যা হলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত, ওয়ান, এবং এন বিজোড় সংখ্যা হলে, আচ্ছা বুঝছো তো, এই যে এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ। ঠিক আছে, জোড় সংখ্যক পদের সমষ্টি শূন্য আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি এ। এটারও কিন্তু কোনো অসীম ধারাটার কিন্তু কোনো সমষ্টি নেই, মানে তুমি অসীমতক সমষ্টি নেই, এখানে আংশিক সমষ্টি আছে, এখানেও কিন্তু আংশিক সমষ্টি আছে, প্রত্যেকটাতেই আংশিক সমষ্টি আছে, কিন্তু অসীমতক সমষ্টি থাকবে শুধুমাত্র এই যে প্রথমটার ক্ষেত্রে কতে থাকবে, এই যে অসীম ধারাটির যে অসীমতক সমষ্টি, এই যে এস আর নিচে লেখছি কি ইনফিনিটি, অসীম মানেই কিন্তু ইনফিনিটি। ঠিক আছে, এজন্য এস এর নিচে এখানে লেখছি ইনফিনিটি, অর্থাৎ অসীমতক সমষ্টি। যদি লিখতো এস এর সাথে 20, তার মানে বুঝিত যে প্রথম 20টা পদের সমষ্টি। ঠিক আছে, হিসাবটা আশা করি বুঝতে পারছো। 4 নাম্বারটা দেখো, আর এর মান যদি একের সমান হয়, তাহলে এই যে এস এন মানে এন সংখ্যক পদের সমষ্টি, এর কিন্তু কোনো মানে তুমি প্রান্তীয় মান পাবা না। কেন? এই যে এ প্লাস এ প্লাস এ, মানে এন সংখ্যক এ আছে, ধরো এন সংখ্যক এ, তার মানে আমার সমষ্টি হবে এন এ, এই যে এস এন সমান সমান এন এ। যদি এভাবে চিন্তা করো তো, মনে করো একটা ধারা এরকম 3+3+3 ডট 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 ডট, মানে ডট 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 চলতেই থাকে আসলে। ঠিক আছে, চলতেই থাকবে। আমি তোমার বললাম যে প্রথম 30টা পদের সমষ্টি কত, অ্যান্সার কি হবে দেখি কেউ পারে কিনা। প্রথম 30টা পদের সমষ্টি অবশ্যই 3 × 30, 3 × 30 = 90, তাই তো? এগুলো কিন্তু এমসিকিউতে আসবে ভাই, তোমরা কেউ ডাব্বা মাইরো না।
ঠিক আছে, এটা কেমন ধারা? এটা কিন্তু একটা গুণোত্তর ধারা। কিভাবে বুঝলাম? কারণ তুমি এখানে যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো তখন তুমি ভাগফল পাবা +1, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। আবার তুমি এই যে তৃতীয় পদকেও দ্বিতীয় পদকে ভাগ করো তাইলেও তুমি +1ই পাবা। প্রত্যেকটা ক্ষেত্রে আমার অনুপাতটা সমান আছে, অর্থাৎ এটা একটা এটা একটা গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার যে সমষ্টির সূত্র সেটা তুমি চাইলে ইউজ করতে পারো, a ইন্টু 1 - r⁴ ডিভাইডেড বাই 1 - r। ঠিক আছে, আচ্ছা বসাবো। এই যে দেখো এর মান হলো 3 ইন্টু 1 - r এর মানও কিন্তু 1 n এর মান মনে করো অনেক বড় হইতেছে আস্তে আস্তে, ডিভাইডেড বাই 1 - r। আর এর মান আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কিন্তু 1। এখন তুমি দেখো 1 থেকে 1 বিয়োগ করলে আমার নিচে কত এসে যায়? 1 থেকে 1 বিয়োগ করলে নিচে এসে যায় 0। এখন তুমি আমারে বলো কোনো কিছুকে আবার 1 থেকে 1 বিয়োগ করলেও কিন্তু উপরে শূন্যই থাকে। যাই হোক, কোনো কিছুকে কি 0 দিয়ে ভাগ করা যায়? বলো তো একটু। তাহলে আমরা কি এই সূত্রের মাধ্যমে এটার সমষ্টি বের করতে পারতেছি? জি ভাইয়া, কেমনে? তুমি তো বের করতে পারবা না, এটা তো মানে কি বলে অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? তাহলে এটা আসলে কিভাবে করতে হবে? এই যে এস এন সমান সমান এনে, এই সূত্রটা মুখস্থ রাখবা, এস এন সমান সমান এনে। ঠিক আছে, এগুলো কমন সেন্স, এগুলো আসলে তোমার সূত্র মুখস্থ করে হয় না। এগুলা তুমি অঙ্ক দেখলি তো বোঝার কথা, যে এখানে 3 + 3 প্রত্যেকটা পদের মানই 3, এরকম বলছে যে প্রথম 30টা পদের সমষ্টি, তাহলে একটা পদ 3, তাহলে 30টা পদ সমান সমান কি 3 × 30, 3 × 30 = 90। পারবা না? আচ্ছা, এই কোশ্চেন অ্যান্সার কেউ দাও তো, যে 7 - 7 + 7 এই ধারাটা যাইতে আছে, ঠিক আছে, এই ধারাটা চলতেছে, এটা একটা অসীম ধারা। কেমন ধারা? অসীম ধারা। এই ধারাটির আমি বললাম যে প্রথম 29টি পদের সমষ্টি কত হবে অ্যান্সার? 7 কি +7 হবে না -7? আচ্ছা, তাহলে এইটা বলো তো, -7 +7 -7 +7 -7 +7 এভাবে যাইতে আছে, ঠিক আছে, এভাবে চলতেছে। এটা একটা কি অসীম ধারা, এটা একটা কিন্তু গুণোত্তর ধারা, তাই না? অসীম, অসীম কেমন ধারা? অসীম গুণোত্তর ধারা। আমি বুঝতে পারতেছি এখানে আমার সাধারণ অনুপাতের মান -1। এখন আমি বললাম এই ধারার ক্ষেত্রে প্রথম 29টা পদের সমষ্টি কত হবে? তাহলে অ্যান্সার বলো। দুইটা ক্ষেত্রেই আমার অ্যান্সার বল। তো এইটা -7 আর এইটাও -7 নাকি হয়? এটা বলো, দুইটা কেমনে -7 হয়? একটা কথা বললাম কি, যদি বলে যে বিজোড় সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে প্রথম যে পদটা থাকবে সেটাই তোমার অ্যান্সার। প্রথম পদ কি 7 না? তাহলে এটার অ্যান্সার হবে +7। কিন্তু নিচেরটার দিকে তাকাও, এখানে কিন্তু আমার প্রথম পদ হলো -7, এই জন্য এর অ্যান্সার হবে -7। বুঝতে পারছো? আর এটা কেন হয়? এটা কেন হয় লক্ষ্য করে, এখানে 29টা বলছি না, 29টা হইলে দেখো প্রথম 28টা যে পদ আছে তারা কিন্তু একে অপরের কাটাকাটি করে দেবে। -7 +7 -7 +7 -7 +7 সব কাটাকাটি চলে যাবে, প্রথম 28টা পদই কাটাকাটি যাবে, আর 29 নম্বর পদটা হবে প্রথম পদের সমান, মানে -7। এই জন্য 29টা পদের সমষ্টি -7। বুঝছো? আচ্ছা, তাহলে আগে বুঝো না, ওই সময় তোমার প্রশ্ন করবা, নাহলে আমি কেমনে বুঝবো যে তুমি বুঝো নাই? আচ্ছা যাক, প্র্যাকটিস করে বাসায় তাইলে পারবা আরো। এখানে এই যে মডুলাস অফ আর এর ভ্যালু <1 কথাটার মানে হইলো আর এর মান -1 থেকে +1 এর মধ্যে, কিন্তু -1ও হইতে পারবে না, আবার 1ও হইতে পারবে না। লক্ষ্য করো, তোমরা কেউ পরীক্ষায় এই জিনিস লেখো না যে -1, এই জিনিসটা কিন্তু লেখা যাবে না। এই যে এখানে নিশ্চিত তুমি একটা ইকুয়াল দিছো না, ইকুয়ালটা দেওয়া যাবে না, ইকুয়ালটা দেওয়া যাবে না, শুধুমাত্র সাইনটা দিতে হবে। বুঝছো? তাহলে এই অসীম গুণোত্তর ধারাটির সমষ্টি কি আমি মুখস্থ করে ফেলাচ্ছি, সূত্র a/1 - r। কিভাবে আসছে সেই প্রতিপাদনটা আমি তোমাদেরকে দেখাই দিছি, নর্মাল যে গুণোত্তর ধারার সমষ্টির সূত্র সেখান থেকেই আসছে। আর এর অন্য সকল মানের জন্য অসীম ধারাটির সমষ্টি থাকবে না। এখানে কি বুঝাইতেছে? আর এর অন্য সকল মানের জন্য মানে শুধুমাত্র মডুলাস অফ আর এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয় তাহলেই অসীমতক সমষ্টি থাকবে। এছাড়া আর এর মান যদি 1 হয়, আর এর মান যদি -1 হয়, মডুলাস অফ আর এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, তাহলে কোনো ক্ষেত্রেই কিন্তু আমার অসীমতক সমষ্টি থাকবে না। এই জিনিসটা মাথার ভিতরে ভইরা নাও, ঠিক আছে? কখন থাকবে? শুধুমাত্র আমার সাধারণ অনুপাত
যদি একের থেকে মানে মডুলাস অফ আর যদি একের থেকে ছোট হয়। কোনো সমস্যা আছে? এরপরে একটা মন্তব্য করছে, এগুলো তুমি একটু রিডিং পড়ে নিও, তেমন কিছু নাই। মানে এতক্ষণ আমরা যা যা শিখছি সেই কথাটা এখানে একটু লেখা, আর কিছুই না। আর এখানে বল আছে যে এস ইনফিনিটি দ্বারা কিন্তু আমরা প্রকাশ করি অসীমতক সমষ্টিকে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি যদি থাকে, মানে অসীমতক সমষ্টি আর কি, অসীমতক সমষ্টিকে আমরা কিভাবে প্রকাশ করি? এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের বইয়ে কাজ দেওয়া আছে, সেই কাজটা একটু সলভ করতে হবে আমাদের। কাজটা দেখো তো তোমরা কেউ পারো কিনা নিচের প্রত্যেক ক্ষেত্রে। দেখো তো এ দেওয়া আর দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে আমার এ আর এর মান দেওয়া আছে, তাহলে এই ধারাটা কি তোমরা লিখতে পারবা না? আমি জাস্ট একটা তোমাদেরকে করাই দেবো, বাকি 5টা এইচডাব্লিউ থাকবে। তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে এইচডাব্লিউটা জমা দিতে পারো, ঠিক আছে? কমেন্ট সেকশন সরি ডিসক্রিপশন বক্সে এই আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। 5 নাম্বার অঙ্কটা দেখো, 5 নাম্বারে আমার যে প্রথম পদটা কত? এ সমান সমান 1, আর আর এর ভ্যালু কত বলছে? আর ইকুয়ালস টু -2/7। তাহলে আমার প্রথম পদ তো 1 পাইলাম, আর দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ হলো গিয়া প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2 আর নিচে আসে 7। তারপরে আবার এই দ্বিতীয় পদের সাথে সাধারণ অনুপাত গুণ করো, তাহলে তুমি তৃতীয় পদ পাবা, এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, 7 7 49। হিসাবটা কি বুঝছো? যেহেতু সাধারণ অনুপাতের মানটা নেগেটিভ, অর্থাৎ এটা কিন্তু প্লাস মাইনাস এইভাবে হইতে থাকবে, ঠিক আছে? চতুর্থ পদটা কিন্তু মাইনাস সামথিং হবে। মাইনাস কত হবে? মাইনাস 4 দুগুণে 8, 49-এর সাথে 7 তুমি গুণ করো, তাহলে কত আসে? 350, 343 আসবে, 343, ঠিক আছে? এইভাবে এই ধারাটা চলতে থাকবে। আমি ধারাটা লেখা ফেলাইলাম। এরপরে বলছে যে অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে সেটা নির্ণয় করো। আচ্ছা, যদি থাকে কিনা আমি কিভাবে বুঝবো? সহজ হিসাব, যদি মডুলাস অফ আর এর ভ্যালু প্রকৃত ভগ্নাংশ হয় তাইলেই আমার অসীমতক সমষ্টি থাকবে। দেখো তো এখানে আর এর ভ্যালু কত? -2/7। এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ? এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এখানে কিন্তু ওর এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। এটা হলো এমসিকিউ বা শর্টকাটে আমরা কিভাবে বুঝবো। আর বইয়ের ভাষা আমরা কিভাবে বুঝবো? লেখবা যে মডুলাস অফ আর ইকুয়ালস টু কত, লাগবে ভিতরে -2/7 ইকুয়ালস টু, মাইনাসটা এখন বাদ দিয়ে লাগবে 2/7। এই 2/7 কিন্তু একের থেকে ছোট, অতএব ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তারপরে আবার ফাঁকা দিয়ে লাগবে অতএব নির্ণেয় ধারাটির অসীমতক সমষ্টি হবে এস ইনফিনিটি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আমি কিন্তু যে লেখাটা তোমার খাতায় লিখতে হবে সেটা মানে মুখে মুখে বলে দিতেছি, নিজে না লিখলেও মুখে মুখে বলে দিতেছি। এছাড়াও তোমার আমার লেখা মানে আমি আমার কাজটা করার পরে এগুলো যখন সলভ করবা, লাগলে গাইড বা গাইডের থেকে তুমি জাস্ট লেখাটা দেখো যে তারা কিভাবে লেখছে, তারা যদি একটু শুদ্ধভাবে বা সুন্দর করে লিখতে পারে, এই জন্য আমি ফলো করতে বলছি, এছাড়া কিছু না, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক তুমি পারবা, জাস্ট একটু সুন্দর করে যেন তুমি লিখতে পারো এই জন্য বলছি, আর কিছুই না। এ ডিভাইডেড বাই 1 মাইনাস, আর এর মান কত? আর এর মান কিন্তু বলে দিয়েছে -2/7, অর্থাৎ -2/7। এইটা হলো কি সূত্রের মাইনাস, আর এটা হলো আর এর ভ্যালু মাইনাস, ঠিক আছে? তাহলে এটা তুমি যদি একটু হিসাব করো, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। একের সাথে 2/7 তুমি যদি যোগ করো তাহলে হবে 9/7। এককে যদি এটা দিয়ে তুমি ভাগ করো তাহলে অ্যাকচুয়ালি আমার যে ভাগফলটা হবে 7/9। এটাই আমার অসীমতক সমষ্টি। বুঝতে কি পারছো? বলো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে অনেক বেশি। এখন এভাবে কইরা তোমরা বাকি যে 5টা আছে অঙ্ক এগুলা সব সলভ করবা, ঠিক আছে? এগুলো জিডব্লিউ। খ নাম্বারটা দেখো কি বলছে, তোমরা প্রত্যেকে একটা করে অসীম গুণোত্তর ধারা লেখো। রে বাবা, কত কঠিন একটা ম্যাথ দিয়ে দিছে রে। বলো তো একটা কেউ অসীম একটা গুণোত্তর ধারা বলো। এই যে -1/2 +1/4, তারপরে -1/8 +1/16, এটাই কিন্তু একটা অসীম গুণোত্তর ধারা। এই ধারার সাধারণ অনুপাতের মান কত? সাধারণ অনুপাতের মান মাইনাস কত? হাফ, ঠিক আছে? তাহলে এই আমাদের কাজগুলো তোমরা করবে অবশ্যই বাসায়, ঠিক আছে? সব কয়টা আমি জাস্ট এই একটা দুইটা করাই দিছি।
এর পরবর্তীতে উদাহরণ 2, উদাহরণ 2 কি আছে নিচে অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, যদি থাকে। আচ্ছা কখন থাকবে? যদি আমার সাধারণ অনুপাত বা আর যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলেই থাকবে, বা বইয়ের ভাষায় আমরা বলবো যদি মডুলাস অফ আর এর ভ্যালু লেস দ্যান 1 হয় তাহলেই অসীমতক সমষ্টি থাকবে। তাহলে বলো তো আমি প্রথম যে ধারাটা দেখতে পাইতেছি, প্রথম ধারাটার অনুপাত কত? সাধারণ অনুপাত। ভেরি গুড। তাহলে 1/3 কি এটা প্রকৃত ভগ্নাংশ, তাই না? অথবা আমরা এইভাবে বলতে পারো যে 1/3 এর মান কি একের থেকে ছোট নাকি বড়? তাহলে এই প্রথম যে ধারাটা দেশে এর কি অসীমতক সমষ্টি থাকবে নাকি থাকবে না? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এ হলো গিয়ে প্রথমটা, হিসাব করলেই মান বের হয়ে যাবে। কত হয়? এটা হবে 2/3, 2 তাহলে হাফ হবে অ্যান্সার। ঠিক আছে। হুম, এরপর কি আছে? খ নাম্বারটা দেখো। খ নাম্বার, আচ্ছা খ নাম্বারে আমার সাধারণ অনুপাত কত? বোঝাই তো, 1। আল্লাহ কি বলো তুমি এটা? সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হাফ, এই হাফ বললো কি? 1/10 অথবা 0.1। ঠিক আছে, 0.1 এর মান কি একের থেকে ছোট অবশ্যই, তাহলে অবশ্যই এখানে অসীমতক সমষ্টি থাকবে। আর অসীমতক সমষ্টির ভ্যালু কত হবে? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। অ্যান্সার কত আসবে তোমাদের? 10/9। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো নাকি পারো নাই? আচ্ছা তাহলে এখন আমি তোমাদের সাহায্য করব না, এই গ নাম্বারটা উৎসব, তুমি আমাকে বলো এই অঙ্কে সাধারণ অনুপাতের মান কত? বুঝলা, তুমি বলো তো এখানে আর এর ভ্যালুটা কত হবে? আর এর ভ্যালুটা কি? অলওয়েজ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করার মাধ্যমেই তো আমরা পাই। তাহলে দ্বিতীয় পদ হইলো এখানে 1/√2। এই 1/√2 কে তুমি 1 দিয়ে ভাগ করতেছো, এই 1 দিয়ে ভাগ করলে ভাগফল তো যেটা ছিল সেটাই থাকবে, মানে 1/√2ই থাকবে। তাহলে এইটাই হলো আমাদের আর এর ভ্যালু। তুমি চাইলে এটা ক্যালকুলেটরে বসাও যে 1/√2, ঠিক আছে। তারপর দেখো অ্যান্সারটা কত আসে, দশমিকে নাও। দশমিকে যদি তুমি নেও তাহলে দেখবা যে আসতেছে 0.707। এটা কিন্তু অবশ্যই একের থেকে ছোট। তো আমার কিন্তু অসীমতক সমষ্টি থাকবে এই গুণাত্মক ধারারও। অসীমতক সমষ্টি এখানে কত হবে? এস ইনফিনিটি কোস টু উপরে এর মান কিন্তু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান কত? 0.707। 0.707। অথবা তুমি চাইলে এই যে এখানে যেভাবে লেখছে সেভাবেও লিখতে পারতা। ঠিক আছে, তারপর জাস্ট ক্যালকুলেশন করবা, তোমার একটা অ্যান্সার বের হয়ে যাবে। এগুলো হলো গিয়ে বইয়ের উদাহরণের ম্যাথ, ঠিক আছে, খুবই সহজ। তাও যদি কেউ না পারো তাহলে কি আর করবো বলো। আমরা প্রায় শেষের কাছাকাছি। এই অঙ্ক, এই যে পৌনঃপুনিক দশমিকের সাধারণ ভগ্নাংশ রূপান্তর, এখানে একটা স্টার দাও, কারণ এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর পরবর্তীতে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে কি শর্ত আরোপ করলে, এটা আমার সাথে সাথে দেখো দাগাই রাখো লাগলে বইয়ে, কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, এইটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। তো উদাহরণ 3-এর প্রথম যে ম্যাথটা 0.5 উপরে একটা ছোট একটা গোল্লা আছে। হ্যাঁ, একটা ছোট একটা গোল্লা আছে, ওই গোল্লাটা দ্বারা বোঝায় পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে কি? রিপিটেশন, ঠিক আছে, বারবার রিপিট হবে। যেমন এই যে 0.5 উপরে পৌনঃপুনিক সাইন দেওয়া, কথাটার মানে কি? কথাটার মানে হলো দশমিক যেটার উপরে এই পৌনঃপুনিক সাইনটা দেওয়া আছে, অর্থাৎ ওইটা বারবার লিখবা 0.5, এভাবে লিখতে থাকবা। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কে আছে 0.12, এটার উপরেও আছে পৌনঃপুনিক, এটার উপরেও পৌনঃপুনিক আছে। তাহলে তুমি লিখবা 0.12, আবার রিপিট হবে 1 2, এভাবে লিখতে থাকবে 1 2 1 2 1 2 1 2। ঠিক আছে, চলতেই থাকবে, থামবে না কিন্তু। আবার এখানে আরেকটা অঙ্ক আছে 1.231, এটা দেখে কেউ কেউ মনে করতে পারো যে এখানে 2 এর উপরে আছে আর 1 এর উপরে আছে, তাইলে সম্ভবত এটা এইভাবে করতে হবে 1 দশমিক, প্রথমে 2 3 1 একবার লিখবো, তারপরে 2
তারপর লিখবো 1, তারপরে 2, তারপরে 1, তারপরে 2, তারপরে 1, কিন্তু এভাবে হবে না। তাহলে আমার প্রশ্ন কিভাবে হবে, বলো কিভাবে হবে এটা? যদি সবকটাই কিন্তু পুনরাবৃত্তি হবে, 1.231, এখানে যে পৌনঃপুনিক সাইন আছে 2 এর উপরেও আছে 1 এর উপরেও আছে, এটা অ্যাকচুয়ালি 1.231, 231, 231, এই মাঝখানেরটায় আমার পৌনঃপুনিক সাইন দেওয়া লাগে না, বুঝছো? শুধুমাত্র প্রথমটায় দেই আর লাস্টেরটায় দেই। তাহলে বলো তো এইটা কি হবে? 1.70325, এটা সমান সমান কি লিখবো আমি? লিখবো 1.70। আগে একবার লেখো 3, 2, 1, 5। এখন পুনরাবৃত্তি কোন অংশটার হবে বলো তো? আমার কিন্তু এই যে এই 3, 2, 1, 5 পুরোটার পুনরাবৃত্তি হবে, শুধু 3, 5 কিন্তু হবে না। এই পুরা 3, 2, 1, 5 আমরা বারবার লিখতে থাকবো। তাহলে এই যে 3, 2, 1, 5, 3, 2, 1, 5, ঠিক আছে, এভাবে চলতে থাকবে। এগুলা কি তোমরা বুঝছো বলো? আচ্ছা যাক, বুঝলে তো ভালো। এই কি হইতেছে ঝামেলা। আচ্ছা, তাহলে এখন এই যে অঙ্কটা আমাদের করতে বলছে সেটা একটু করি আমরা। এই 0.5, এটা কিভাবে লিখবো আমরা? এই অঙ্কটা মানে একটা টেকনিক আছে, জাস্ট এই একটা টেকনিকটা তুমি মনে রাখবা, তাইলে অঙ্কে তুমি বসেই যেতে পারবা। ঠিক আছে, একটা টেকনিক হইলো, আমরা ছোটবেলায় স্থানীয় মান পড়ছি না ক্লাস 2, 3-তে থাকতে? স্থানীয় মান মনে আছে তোমাদের? বলো, আশা করবো যে মনে আছে সবার। তাহলে এই 0.55 এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা? 0.5 যোগ 0.05 যোগ 0.005 যোগ 0.0005 যোগ, এভাবে চলতে থাকবে। তোমাদের কি ডাউট আছে যে আমি এইটাকে কিভাবে লিখলাম? তাহলে দেখো, এই যে দেখো 222, 222 মানে কি? 222 মানে হইলো তুমি 200 যোগ 20 যোগ 2, এইভাবেই তুমি কিন্তু চাইলে দেখো তো 0.111, এটার মানে কি? এটার মানে 0.100 যোগ 0.010 যোগ 0.001, দেখো তো এই তিনটা যোগ করলে কত হয়? এটা আসে কিনা? আসে? আমরা এইভাবে করছি। সমস্যা থাকলে বলো, আমি বুঝাই দেবো আরো। আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে প্রথমে লিখবো, ঠিক আছে? তারপরে এখানে যেটা আছে 5 আছে না? আচ্ছা একটা কাজ করি, প্রথমে আমার লিখতে হবে যে ধরি মানে অসীমতক সমষ্টি এস সমান সমান এইটা, ঠিক আছে? ধারা এস সমান সমান এইটা, এই যে অসীমতক সমষ্টি সমান সমান এইটা। এরপরে এই জিনিসটা করবা, এস ডিভাইডেড বাই, যেহেতু এখানে 5 আছে তাহলে তুমি 5 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? এস ডিভাইডেড বাই 5, দেখো তো 5 দিয়ে ভাগ করলে এই প্রত্যেকটা পদকে কিন্তু আমার 5 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এটা হবে কত? 0.1, এটা হবে 0.01, 0.001, বুঝতে পারছো? 0.0001, এইভাবে করতে হবে। এভাবে করার পরে আমার যে জিনিসটা করতে হবে সেটা হইলো, আমার মেইন টার্গেটই হলো প্রত্যেকটাকে 9 বানানো, ঠিক আছে? 9 আনতে হবে এখানে আমার। তাহলে 9 যদি আনতে চাও, আমি এই জন্য আসলে প্রথমে 5 দিয়ে ভাগ করছি। কেন? কারণ 5কে 5 দিয়ে ভাগ করলে কিন্তু 1 আসবে, তারপরে তুমি জাস্ট যদি 9 দিয়ে গুণ করো তাহলেই 9 এসে পড়বে। দেখো তো আমি এখানে 9 দিয়ে গুণ করতে পারি নাকি পারি না? উভয় পক্ষকে 9 দ্বারা গুণ করতে পারবো নাকি পারবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে 9 দ্বারা গুণ করলে আমার গুণফলটা কত আসে? 0.9, মানে যে সকল জায়গায় 1 আছে সে সকল জায়গায় তুমি জাস্ট 9 বসাই দেবা। 0.09 যোগ 0.009 যোগ 0.0009 যোগ, এইভাবে চলতে থাকবে। হিসাবটা কি বুঝছো? আচ্ছা তাহলে দেখো তো আমি পরবর্তী লাইনে এই কথাটা লিখতে পারি কিনা। 0.9 কে আমরা কি এভাবে লিখতে পারি? 1 মাইনাস 0.1, বলো পারি কিনা? আচ্ছা 0.09 কে আমরা কি এইভাবে লিখতে পারি যে আচ্ছা দাঁড়াও, আমাদের ছোট্ট একটু ভুল হয়ে গেছে, সেটা হলো মানে এখানে যে আমি 0.5 মানে আমি যে পুনরাবৃত্তি করতেছি সেটা আমার মাথায় ছিল না। শোনো, এর আমি যে তোমার যা যা দেখাইলাম, ওয়েট ওয়েট আ সেকেন্ড,
আমি একটা অন্য অঙ্ক দেখাই, ঠিক আছে, যেহেতু আমি কইরেই ফেলাইছি, অন্য অঙ্কটা দেখাই ফেলে এটা। আচ্ছা না, মোছা লাগবে আসলে, যেহেতু দশমিক টশমিক আছে, এটা মুছা ফেলাতে হবে। এতক্ষণ আমি তোমার একটু ভুলে অন্য একটা ম্যাথ করাই ফেলাইছি। সেটা হইলো, দেখো, যদি তোমার এরকম থাকতো যে 5 যোগ 55 যোগ 5555 যদি এইভাবে যাইতে থাকতো, অথবা যদি এরকম থাকতো যে 3 যোগ 33 যোগ 333 যোগ এভাবে যদি যাইতে থাকতো, তাহলে আমরা কিভাবে করতাম আমি সেটা তোমারে দেখাই ফেলাইছি ভুলে, বুঝছো? এটা মনে হয় তোমাদের নাইও বইয়ে, আমার সঠিকভাবে মন নাই জিনিসটা। তবে এই অঙ্কগুলো যদি আসে তাহলে আমার কিভাবে করতে হবে? তাহলে প্রথমে এটাকে আমার ধরতে হবে, এই যে আমাদের একটা মানে ধারা, ঠিক আছে, এস সমান সমান এটা যোগ এইভাবে লিখতে হবে প্রথমে। তারপরে কি করবা? দেখো কি থাকবে, তোমার থাকবে জাস্ট এইটা 5, 5-এর উপরে একটা এরকম পুনরাবৃত্তি থাকবে। 5-এর উপরে একটা পুনরাবৃত্তি থাকা মানে কি? 5-এর উপর পুনরাবৃত্তি থাকা মানেই হইলো অনেকগুলো 5, তাই না? 5 5 5 5 5, ওইটারে ভাঙাই আমরা এইভাবে লিখবো যে, আচ্ছা, 5 যোগ 55 যোগ 500। এই শোনো, বুঝছো, এই অঙ্কটা সম্ভবত তোমাদের যেহেতু না, এগুলো বাদ দাও। যদি থাকে সৃজনশীলে যদি পাই তা ওই সময় আমি করাই দেবো অনেক, ঠিক আছে, আপাতত লাগবে না। যেটা আছে বইতে সেটা আমি একবার করাই তোমারে। ক 0.5, 0.5-এর উপরে কি ছিল? পুনরাবৃত্তি, তার মানে 0.555 এরকম কিছু একটা, 0.555। তাহলে এটারে আমরা ভাঙাইয়ে কিভাবে লিখতে পারি? যে 0.5 প্লাস 0.05 প্লাস 0.005 প্লাস, এইভাবে কিন্তু যাইতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে একটা ধারা আমি দেখতে পাইতেছি নিচে, লক্ষ্য করো, 0.5 প্লাস 0.05, এটা কিন্তু একটা ধারা। কেমন ধারা? এটা কিন্তু সমান্তর ধারা না, এটা একটা গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার যে আমার কি সমষ্টির যে সূত্রটা আছে, সে সমষ্টির সূত্র কি? মানে অসীমতক সমষ্টির সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তাই তো। তাহলে এর ভ্যালু কত? 0.5, 1 মাইনাস আর এর ভ্যালু কত? 0.05 কে তুমি একটু 0.5 দিয়ে ভাগ করো তো, তাহলে কত আসে? তাহলে আসবে 1/10, 1/10 অথবা 0.1। তাহলে হিসাব করো কত হয়, 0.9 নিচে আর উপরে 0.5, দেখো তো 5 ডিভাইডেড বাই 9, এইটা হবে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদেরকে এখানে চাইছে যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, এই যে 5/9। আবার এর পরবর্তী ম্যাথ 0.12, 0.12টা কিরকম হবে? সেম নিয়ম ভাই, শোনো, নিয়ম কিন্তু সেম, একটু পার্থক্য জাস্ট। 0.12 1-এর উপরেও আছে, 2-এর উপরেও আছে, তার মানে 0.12121212 এরকম যাইতে থাকবে, ঠিক আছে। এটা সমান সমান আমি ধারা আকারে প্রকাশ করতে চাইতেছি, তাহলে কি লিখতে পারি? 0.12 প্লাস পয়েন্ট, কি এখানে 12 দিয়ে দিয়েছো না, তাহলে 0012 প্লাস 0.000012 প্লাস, এই জিনিসটা কি বুঝছো কি করছি? বলো, বুঝছো কিনা? এই জিনিসটাকে আমরা ভাঙাইয়ে এইভাবে লিখছি জাস্ট, আর কিছু না, ঠিক আছে। আমরা জানি যে এইভাবে আমরা লিখতে পারি, এগুলো বেসিক। যাই হোক, তাহলে এখানে আমাদের বলছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, মানে আমরা আসলে অসীমতক সমষ্টি বের করব, ঠিক আছে। অসীমতক সমষ্টি যদি বের করতে চাও, তাহলে এর ভ্যালু হলো গিয়া 0.12, 1 মাইনাস আর এর ভ্যালু কত? দেখো, এইটাকে এইটা দিয়ে ভাগ করো, তাহলে আসবে কত? তাহলে আসবে 0.01, 1 থেকে 0.01 ভাগ করলে আসবে 0.99, আর উপরে আছে 0.12, অর্থাৎ 12 ডিভাইডেড বাই 99, এটাই হবে আমাদের অ্যান্সার, বুঝছো? এই ছিল খ। আর গ নাম্বারটা তো আরো সোজা, 1.231 এইভাবে যাইতে থাকবে। তাহলে তুমি এটাকে ভাঙাই এভাবে লিখতে পারো কিনা, 1 প্লাস 0.231 231 231, এই একটাকে কিন্তু আমরা আলাদা করে ফেলাইছি, এখানে যে পূর্ণ সংখ্যাটা ছিল সেটাকে আলাদা করে ফেলাইছি, আর পুনরাবৃত্তি যেখানে হয়েছে সেটাকে আমরা আলাদা করে রাখছি, ঠিক আছে, 1 প্লাস এটা। তাহলে আমরা সিম্পলি কি করব, আমরা তো এই পোর্শনটা নিয়ে কাজ করব, এই পোর্শনটার এই সেম কাজ, একটু আগে এই দুইটা অঙ্কে যেভাবে করছি এখানেও সেম কাজটাই করতে হবে। তাহলে কিভাবে করবা? এটা ভাঙাইতে থাকবা, যেটাকে আমরা ভাঙাই কি লিখতে পারি, যে দেখো নেক্সট
প্যারায় যাবা 0.231 ডট 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 সমান সমান কি সমান সমান লিখবা 0.231 যোগ দশমিক 3টে শূন্য দেবা আগে, তারপরে আবার 231, তারপরেটা 6টা শূন্য দিয়া 231, এইভাবে মানে চাইলে লিখতে পারো অথবা দুইটা লিখলেও হয়। এখন দেখো a ডিভাইডেড বাই 1 মাইনাস r, তাহলে এর মান কত? 0.231 ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর এর ভ্যালু কত দেখো তো, এটাকে এইটা দিয়ে তুমি জাস্ট ভাগ করে দাও, তাইলে কিন্তু তোমার আর এর ভ্যালু আসবে। আর এর ভ্যালু কত আসে একটু বলো আমার কেউ। সম্ভবত 1/1000 আসবে, তাই না? 1/1000 মানে কি 0.0001, 0.001, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা থেকে ভাগ করলে হ্যাঁ দেখো ফাইনাল অ্যান্সার এমনটা আসে কিনা যে 231 বা 231 ডিভাইডেড বাই 999। এই যে আমরা বের করলাম 231 ডিভাইডেড বাই 999, এটা কি? এটা কিন্তু ভাই এই যে এই জিনিসটা, এই যে এইটার বদলে আমরা লিখতে পারি এই জিনিসটা, এর সাথে কি আমার এক যোগাকারে ছিল না? তাহলে দেখো তো সমান সমান 1 প্লাস, আর এই জিনিসটার বদলে আমরা লিখবো 231 ডিভাইডেড বাই 999। বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে এটারে আমরা এই 999 সাথে 231 যোগ করলে কত হয়? 1030, 1230 হয়, সম্ভবত 1230। এই হইল ভগ্নাংশ, ঠিক আছে। এই আমাদের অ্যান্সার, সাধারণ ভগ্নাংশ। বুঝছো? ছিল দশমিক ভগ্নাংশ আকারে, ওটারে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করছি। এই ছিল আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের মানে বেসিক আলোচনা। উদাহরণ 4, একটা সৃজনশীল আমাদের এখনো বাকি আছে, ঠিক আছে। সৃজনশীলটা খুবই সহজ, তাকাও। ক, এক্স এর ভ্যালু 1 হলে আমাদের একটা ধারা দেওয়া আছে, ধারাটা আমি কিন্তু দেখেই বুঝতে পারতেছি এটা একটা কেমন ধারা, এটা সমান্তর ধারা জীবনেও না, এটা একটা গুণোত্তর ধারা। আচ্ছা, যেহেতু গুণোত্তর ধারা, তাহলে এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে? দেখো দ্বিতীয় পদ হবে, দ্বিতীয় পদ কত দেওয়া আছে? 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। এটাকে ভাগ করবা প্রথম পদ দিয়ে, প্রথম পদ কত? 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, ভাগ মানে কি গুণ করে উল্টে দেবো। আচ্ছা, গুণ করে উল্টে এলে আমার ফাইনালি কত থাকে? ফাইনালি থাকে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1। এইটাই হলো আমাদের সাধারণ অনুপাত। এখন আমার প্রথম প্রশ্নটাই তারা করছে এক্স এর ভ্যালু 1 হইলে সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা সাধারণ অনুপাতটা কিন্তু বের করে ফেলাইছি, ঠিক আছে, কিন্তু এটা এক্স সম্বলিত একটা রাশি আসছে। তারা এক্স এর মান যদি আমার বলে দেয় তাহলে কিন্তু এখানে একটা সাংখ্যিক মান আসবে, ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালু তাহলে আমাদের একটা আসবে। তাহলে লেখো ক, এক্স যদি 1 হয় তাহলে অনুপাত কত হবে? অনুপাত 1 ডিভাইডেড বাই 2, এই এক্স এর জায়গায় তুমি জাস্ট 1 বসাবা। 2 ইন্টু 2 ইন্টু কত? 1, 2 ইন্টু 1 প্লাস 1, 2 অক্ষে 2 আর 1 কত? 3, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 3। এটাই হবে আমাদের সাধারণ অনুপাত। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, খ নম্বরটার দিকে তাকাও। এক্স এর ভ্যালু যদি 3/2, 3/2 মানে 1.5, 3/2 হয় তাহলে ধারাটির পঞ্চম পদ বের করতে বলছে, আর তারপরে প্রথম 10টা পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা, তাহলে একটা গুণোত্তর ধারার n তম পদ আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এই দুইটা সূত্র কি আমাদের জানা আছে নাকি জানা নাই? আজকে ক্লাসই তো জানলাম, তাই না? দেখো আর এর ভ্যালু আমরা কিন্তু কেউ আবার ভুল করে 1/3 বসাইতে যাইও না, এটা কিন্তু কতে কতে তারা বইলা দিছিল, কি বলছিল যে এক্স যদি 1 হয় তাহলে কত হবে, কিন্তু এক্স এর মান আবার খতে বলছে যে এক্স এর মান 3/2, ঠিক আছে। তাহলে এই 3/2 হলে আর এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে সেটা আমার এখন বের করতে হবে। তা আর সমান সমান এই 1/2x প্লাস 1 এ এই এক্স এর জায়গায় তুমি এখন 3/2 বসাবা, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু, আর এক্স এর জায়গায় কত বসাবা? 3/2, 3/2, ঠিক আছে, 3/2। পরে আছে কি? পরে আছে প্লাস 1, কত আসে? 2 2 কাটাকাটি যায়, 3 আর 1 যোগ করলে 4, তাহলে 1 ডিভাইডেড বাই 4। বুঝতে পারছেন নাকি পারেন নাই আপনারা আমি কিভাবে আর এর ভ্যালু বের করলাম? আচ্ছা, আর প্রথম যে পদ, প্রথম পদটা এলে কত হবে? প্রথম পদ হবে, প্রথম পদও কিন্তু 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, তাই তো। তাহলে প্রথম পদও কিন্তু 1/4।
মান বসা হয়েছে 1/2x+1 এর মানে কিন্তু 1/4, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে পঞ্চম পদ, 5তম পদ সমান সমান সূত্র এ আর টু দি পাওয়ার n এর জায়গায় বসাবা 5, তাহলে 5 - 1 এ আর টু দি পাওয়ার 4। তাহলে এর জায়গায় এর মান বসাও 1/4, আর এর জায়গায় আর এর মান বসাও 1/4, তারপরে আর এর উপরে টু দি পাওয়ার 4 দিয়ে দাও। দেখো তো আমাদের অ্যান্সারটা কত আসবে। অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়ালি আসবে 1/4 টু দি পাওয়ার 5। তার মানে 4 টু দি পাওয়ার 5 কত, 4 টু দি পাওয়ার 5 মানে হলো গিয়া 4 4 16, 16 সাথে 4 গুণ করলে হয় 64, 64 সাথে 4 গুণ করলে কত হয় 240, 240 আর 16 কত 256, 256 সাথে আবার যদি 4 গুণ করো তাহলে কত আসে 1024 সম্ভবত। তাহলে 1/1024, ওইটা আমার হাতে তো ক্যালকুলেটর আছে, দাও দেখি। 4 টু দি পাওয়ার কত 5, 4 টু দি পাওয়ার, হ্যাঁ 1024, ঠিক আছে। তো এইটা হবে আমার 5তম পদ বা পঞ্চম পদ, ঠিক আছে, বুঝছো তোমরা। এখন তাহলে আমরা নেক্সট পোর্শনটা করি, যে প্রথম 10টি পদের সমষ্টি। প্রথম 10টি পদের সমষ্টি মানে আমরা এইভাবে বুঝাইতে পারি S10, এখানে বাংলায় লেখবা প্রথম 10টি পদের সমষ্টি, তারপরে কমা দিয়ে লেখবা S10 ইকুয়ালস টু, সূত্র বসাবা। কোন সূত্র, যেহেতু গুণোত্তর ধারা তাহলে আমার দুইটা সূত্র আছে, কিন্তু আর এর ভ্যালু দেখো তো, আর এর ভ্যালু এখানে কিন্তু 1/4, আর 1/4 মানে কি 1/4 কিন্তু একের থেকে ছোট। তাহলে আমার এই সূত্রটা, কোন সূত্র বসাবো, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, সরি আবার আমি কি করলাম 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, ঠিক আছে। যেহেতু আর এর মানটা ছোট একের থেকে, তাই আমি আর এর মানটা পরে লিখছি একের, ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আচ্ছা, তোমাদের কি কারো মানে ডাউট আছে কেন আমার এই সূত্রটা ব্যবহার করছি এখানে? থাকলে বলতে পারো, ঠিক আছে। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, আর এন এর মান কত বসাবে এখানে, এন এর মান কি 5 বসাবা, বলো। 10 বসাবা, কারণ এই 5তম পদ, এটা তোমরা যখন পঞ্চম পদ বসাবো তখন আমি এন এর জায়গায় 5 বসিয়েছি, এখন আমি বের করতেছি প্রথম 10টা পদের সমষ্টি, তাই এন এর মান আমি এখানে 10 বসাবো। 1 মাইনাস আর এর মান কত বসাবা, আর এর মান তো আর চেঞ্জ হয় নাই, 1/4ই আছে, এই যে 1/4ই আছে, ঠিক আছে। 1 ডিভাইডেড বাই 4, একটু ক্যালকুলেট করো তো ভাই তোমরা, সবাই হাতে ক্যালকুলেটর নাও। 1/4 মানে কি 0.25, ঠিক আছে। 0.25 ইন্টু 1 মাইনাস 0.25 টু দি পাওয়ার 10, ব্র্যাকেট ক্লোজ, নিচে যাও সবাই, মানে ভাগ করবে এটাকে। কত 1 মাইনাস 1/4 মানে তো 0.75, আচ্ছা 0.3333, ওরে বাবা কতগুলো 3, 0.33333 এরকম, ঠিক আছে। এই হইলো আমার প্রথম 10টি পদের সমষ্টি। তোমাদের কি কারো কোনো সমস্যা আছে খ নাম্বারে কোথাও? আচ্ছা, তাহলে এখন আমরা একদম লাস্টের ম্যাথে চলে আসছি। লাস্টের ম্যাথটা বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। দেখো, অসীমতক সমষ্টি তখনই থাকবে যদি মডুলাস অফ আর এর ভ্যালু এর থেকে ছোট হয়। আচ্ছা, এই কথাটার মানে কি, কথাটার মানে হইল যে হয় আমার আর এর ভ্যালু একের থেকে ছোট হবে, অথবা আমার আর এর ভ্যালু -1 থেকে বড় হবে, ঠিক আছে। -1 থেকে বড় হবে অথবা +1 থেকে ছোট হবে, এই কথাটার মানে। তাহলে এই অঙ্কে আমার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কিন্তু 1 ডিভাইডেড বাই 2x+1। তাহলে আমি আর এর জায়গায় লিখতে পারি কিনা যে 1 ডিভাইডেড বাই 2x+1 লেস দেন 1। আবার এই পাশে আমি লিখতে পারি কিনা যে 1 ডিভাইডেড বাই 2x+1 গ্রেটার দেন -1। বলো তো এই দুইটা কথা আমি লিখতে পারি কিনা। আচ্ছা, এরপরে যদি লিখতে পারি, আমরা বিপরীতকরণ করব। বিপরীতকরণ মানে নিচের জিনিস উপরে নেব আর উপরের জিনিস নিচে নেব, ঠিক আছে। তাহলে দেখো, বাম পাশের এইটা তুমি যদি বিপরীতকরণ করো তাহলে হবে 2x+1, আর এটা 1কে কিন্তু উল্টাইলেও আমার এটাই থাকবে। আর বিপরীতকরণ যখন তুমি করবা তখন লেস দেন সাইন হয়ে যাবে গ্রেটার দেন, আর গ্রেটার দেন সাইন হবে লেস দেন। যেমন এই পাশে তুমি যদি বিপরীতকরণ করো তাহলে হবে 2x+1 লেস দেন -1, বুঝছো।
তাহলে দেখো তো 2x প্লাস ওয়ান, আমি উভয় পক্ষ কি করতে পারি, আমি যেহেতু প্লাস ওয়ান আছে তাহলে এই পাশেও মাইনাস ওয়ান আনবো, এই পাশেও মাইনাস ওয়ান আনবো, তাহলে 2x গ্রেটার দেন 0 আসবে। ঠিক আছে, মানে x গ্রেটার দেন 0। কারো কোনো সমস্যা আছে বুঝতে? এটা মনে করো সমান চিহ্নের মতো, মাঝখানে তো গ্রেটার দেন সাইনটা আছে, তুমি চিন্তা করো এটা একটা সমান চিহ্ন। তাহলে আমরা এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাহলে উভয় পক্ষকে সেম জিনিস করতে পারি। কি করছি, উভয় পক্ষ থেকে এক বিয়োগ করছি, তাহলে এখানে একটা কাটা গেছে, এখানেও একটা কাটা গেছে, শূন্য। ঠিক আছে, তারপর আমি উভয় পক্ষকে 2 দ্বারা মনে করো ভাগ করে দিছি, বুঝছো? আর এই পাশে কি দেখো, 2x লেস দেন কত হবে, উভয় পক্ষ, এখানে উভয় পক্ষ থেকে এক বিয়োগ করে পাই, তাহলে এটা কাটাকাটি চলে যাবে, এখানে আর একটা মাইনাস এক আসবে, তার মানে -2। অতএব এক্স লেস দেন -1। দেখো তো দুইটা জিনিস বুঝছো কিনা, বুঝছো? বলো। তো এইটাই হলো গিয়ে তোমার সেই শর্ত, যে শর্ত আরোপ করলে এ বলছে কি এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, মানে এক্স এর মান কত হলে অসীমতক সমষ্টি থাকবে। আর অসীমতক সমষ্টি কিন্তু নির্ণয় করতে বলছে, তার মানে আমরা প্রথম প্রশ্নটা ক্লিয়ার করে ফেলেছি যে এক্স এর উপর কোন শর্ত প্রয়োগ করলে, এই শর্ত যে হয় এক্স এর মান শূন্যর থেকে বড় হবে অথবা এক্স এর মান -1 এর থেকে ছোট হবে। এই দুইটা যদি ফিল আপ করো তাহলেই, মানে যে কোনো একটা ফিল আপ করলেই তোমার অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা অসীমতক সমষ্টি বের করি। অসীমতক সমষ্টি সূত্র কি, অসীমতক সমষ্টি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আচ্ছা, তাহলে তুমি এর মান জানি কত, হ্যাঁ তাহলে দেখো এর মান কত, এর মান আমাদের দেওয়া আছে, ধারার দিকে তাকাও, 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1। ঠিক আছে, আর আর এর মান জানি কত, আর এর মান হলো গিয়া 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1। তাহলে আমরা জানি সূত্র কি, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, নিচে 1 মাইনাস, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কিন্তু 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1। তাহলে একটু হিসাব করো, দেখো তো কত আসে, নিচে 1 থেকে যদি এটা তুমি বিয়োগ করো তাহলে কত আসবে, 2x প্লাস 1, 2x প্লাস 1 মাইনাস 1, তাহলে থাকে শুধুমাত্র 2x, আর উপরে থাকবে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1। এখন এই পুরো জিনিসটাকে আমরা ভাগ করতেছি এই জিনিসটা দ্বারা, তার মানে কি, ভাগ মানে হইলো আমরা জানি কি গুণ করি উল্টাইয়া দেওয়া, তাই তো, জানি কি না? তাহলে সবাই গুণ করে উল্টাই দাও, 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x, তাহলে এটা কাটাকাটি থাকবে 1 ডিভাইডেড বাই 2x, 1 ডিভাইডেড বাই 2x। এইটাই কি, এইটাই হলো আমার নির্ণেয় অসীমতক সমষ্টি। বুঝতে পারছেন? এই ছিল আমাদের অঙ্ক। বলো, করতে কতখানি সময় লাগবে এটা পরীক্ষার হলে? 15 মিনিট হাইয়েস্ট। আচ্ছা যাক, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি যা যা বুঝেছি সবকিছু বুঝছো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।